হচ্ছে। এবং মাঝে মধ্যে মনে হয়েছে যে সরকার বোধহয় ভারত মুখাপেক্ষী, মাঝে মধ্যে মনে হয়েছে যে আমেরিকা মুখাপেক্ষী, এবং মন্ত্রিসভার গঠন নিয়েও আমাদের একটা সন্দেহ ছিল, এখনো আছে, যে আসলে কোনো দেশের পার্টিকুলার সুপারিশে পার্টিকুলার লোকটাকে পার্টিকুলার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলো কিনা। এইরকম সব তো রয়েছেই, কিন্তু আহ, আজকে আমরা দেখলাম যে পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি হচ্ছেন মহসেন নকভি। তারা একটা সমঝোতা স্মারকে সই করেন এবং এটাকে আনুষ্ঠানিকভাবে মাদক বিরোধী এবং মানব পাচার বিরোধী সহযোগিতা হিসাবে উপস্থাপন করা হলেও চুক্তির পরিধি সাধারণ আইন শৃঙ্খলা সহযোগিতার চাইতে অনেক বিস্তৃত বলে জানিয়েছেন আঞ্চলিক বিশেষজ্ঞরা। এরকম একটা নিউজ দিয়েছে শ্রীলঙ্কা গার্ডিয়ান। তারা বলেছে যে বাংলাদেশ ও পাকিস্তান আনুষ্ঠানিক নিরাপত্তা সহযোগিতার দিক দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন আপনি জানেন যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি ভারতে গিয়েছেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একই প্লেনে করে তিনি মরিশাস গিয়েছেন। তারপর তিনি এখন চীনে আছেন। আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসলো এখানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের সময়ে যেই সব চুক্তিগুলো পাকিস্তানের সঙ্গে সম্পাদিত হয়েছিল, চীনের সঙ্গে সম্পাদিত হয়েছিল, সেগুলোর কোনোটাই কিন্তু বিএনপি সরকার বাতিল করেনি। উপরন্তু খলিলুর রহমান বলেছেন যে তিস্তা প্রকল্প আমরা চীনকে দিয়ে বাস্তবায়ন করাবো। ভারত সীমান্তে যে লালমনিরহাটে যে বিমান বিমান বন্দর হবে সেটাও বন্ধ করেননি। তো এই সব মিলিয়ে আসলে এই তারেক রহমানের পররাষ্ট্রনীতিটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে তিনি কোন পন্থী? ধন্যবাদ মিশন ভাই, আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই আশা করি ভালো থাকেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকে তো বিশ্বব্যাপী মা দিবস উদযাপিত হচ্ছে আমাদের নর্থ আমেরিকা এবং অন্য জায়গাতে। বিশ্বের সকল মায়ের জন্য শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। মা যখন আছে, মাকে সবাই টেক কেয়ার করেন। মা যখন থাকবেন না, তখন আমাদের মতো বুঝবেন যে মাকে ছিল। প্রথমে আমি আমাদের নতুন প্রধানমন্ত্রী উনি যখন দেশে আসলেন 25শে ডিসেম্বর, উনি কি বলেছিলেন প্রথম সপ্তাহেই? প্ল্যান। এটা নিয়ে অনেক ট্রল হয়েছে। আমাদের বিশিষ্ট যাদেরকে আমরা সহযোদ্ধা হিসাবে পেয়েছিলাম, হাসিনা বিরোধী আন্দোলনে দিনে রাতে কাজ করেছি, ওনারা কিন্তু ট্রল করলেন এবং এটা নিয়ে হাসাহাসি করলেন। আমি নিজেও করেছি টুকটাক। জি, টুকটাক করেছেন। আমি তো ডাইরেক্টলি দলের সাথে ইনভলভ করিনি, কিন্তু আমরাও মোটামুটি একটু সন্দিহান ছিলাম যেটা কি। এখন বোঝা যাচ্ছে কি প্ল্যান। উনি আসলে আমার মনে হয় উনি যেহেতু দীর্ঘদিন 17 বছর ছিলেন না, উনি বাংলাদেশে এসে কিছুটা সময় উনি নিয়েছেন দেশের মানুষকে বুঝতে। দেশের মানুষের পালসটা কিন্তু সামনাসামনি গেলে, কথাবার্তা বললে উপলব্ধি করা যায়। আমার মনে হয় এই জন্যই উনি প্রথমে কোনো কথা বলেননি এবং প্রথম 1-1.5 মাস বোধহয় সালাউদ্দিন আহমেদ সাহেবরা কথাবার্তা বলেছেন। এমন একটা ভাব সবাই বলেছিলাম উনি কি কথা বলবেন না নাকি, প্রধানমন্ত্রী চুপ করে থাকেন কেন। উনি মনে হয় পরিস্থিতিটা বুঝেছেন। এখন উনি ওনার ব্যবস্থা নিচ্ছেন। কারণ যেই কথাটা মেইন শুরু হলো তিস্তা প্রকল্প নিয়ে, ইতিমধ্যেই ভারতবর্ষে যা যা ঘটে গেল নির্বাচনের আগে, নির্বাচনের পরে, বিধানসভা নির্বাচনগুলো, এগুলোও কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে তারেক রহমানের ইদানিং। কিন্তু উনি কিন্তু লন্ডনে থেকে আসার আগে ঠিক বোধহয় সপ্তাহখানেকের ভিতরে উনি ওখান থেকে আসবেন, তখনও স্থির হয়নি, বাট আমরা আশা করছি উনি আসবেন। উনি বলেছিলেন, যেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আমার যাওয়াটা নির্ভর আমার উপর করে না, আর অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে, সেখানে একক নিয়ন্ত্রণাধীন নয়। ওইখানে কিন্তু ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিরকম হবে বলে আপনি মনে করেন। উনি একটা কথা কিন্তু খুব সিগনিফিকেন্ট বলেছিলেন, অনেকের মনে আছে কিনা জানি না। উনি বলেছিলেন যে বাংলাদেশের জনগণের যে ভারতের উপর যে তাদের যে ক্ষোভ বিক্ষোভ দীর্ঘদিনের বিভিন্ন রকমের, আমি বাংলাদেশের জনগণের মনের ভাব উল্টা দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। মানে বুদ্ধিমান মানুষরা তারা কিন্তু কথা এভাবেই বলে যে আমি বাংলাদেশের জনগণের প্রতিনিধি, জনগণকে ভালোবাসি, জনগণের জন্য রাজনীতি করি, তো জনগণ যেটা চাইবে সেটাই হবে। উনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাংলাদেশের জনগণ। এবং গতকালও 2টো লাশ যে ফেরত দেওয়া হলো,
এবং এটাকে ঘটা করে সুন্দর স্টেইনলেস স্টিলের খাটিয়াতে করে বিজিবির কাছে বিএসএফ দুটো লাশ তারাই হত্যা করে ফেরত দিল। এই ধরনের জিনিস কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মনে দীর্ঘস্থায়ী ট্রমা সৃষ্টি করে। সেই ফেলানির লাশের কথা কিন্তু আমি এখনো ভুলিনি। আমি জানি না আপনার কি অবস্থা, আমি এখনো বলতে পারি না। এই যে 14 ঘন্টা না 18 ঘন্টা ধরে মেয়েটার লাশটা ঝুলিয়ে রাখা হলো এবং সে এখানের মধ্যে কাঁটাতারে ঝুলে রইলো, এটা তো মানে একেবারে বাংলাদেশের জন্য এর চেয়ে বড় লেসন আর হতে পারে না। ক্যাপ্টেন মারুফ রাজু, একটা কথা বলতেই হয় যে অবশ্যই এটা খুব হৃদয় বিদারক যে দুইটা লাশ আমরা দেখলাম খাটিয়াতে করে ফেরত দিল, এবং এটা সবসময় দেয়, এটা তো নতুন না, এটা গত 10-15 বছর ধরে হয়েই আসতেছে। কিন্তু এটা কি আসলে তারেক রহমানের পক্ষে বন্ধ করা সম্ভব? প্রথমত আমরা ছোট দেশ, দ্বিতীয়ত অভিযোগ আছে আমাদের লোকজনই ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। কেন যায় ভাই, দরকার কি? না, এটা তো ঠিক আছে, আপনার কথাটার সাথে প্রাক্তন সাবেক পররাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন এরা তো মানে মানুষ, এরকম একটা ভাব আর কি, এরা তো মানুষ না, এরা তো গরুচোর বা এরা চোরাকারবারি করে। কিন্তু এটাও সত্য যে গেলেই কি মেরে ফেলতে হবে? জি, আমি সেটা বলছি না। আমি তার এই দুটো লাশ ফেরত দেওয়া সবসময় দেওয়া হয়। এবার ভিডিও করে দেখলাম যে আমি জানি না কে বা কাহারা এই ভিডিওটা ছেড়ে দিল। এই ভিডিওটার মানে এটা মানে হচ্ছে যে বাংলাদেশের ভারতের সম্পর্কটা কোন পর্যায়ে গেছে এবং মানুষের মনের মধ্যে, বিশেষ করে এই নির্বাচনের পরে, পশ্চিমবঙ্গের নির্বাচনটা হওয়ার পরে আমরা বুঝতে পারলাম, আমরা এতদিন মনে করতাম ভারতের সরকার আমাদের বাংলাদেশ বিরোধী, এখন দেখলাম যে ভারতের সিংহভাগ জনগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ, তারা তো ভোট দিয়ে যতই কারচুপির অভিযোগ হোক, তারা ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। তারাও এখন দেখছি যে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে। এই কারণটাই বলছি যে তারেক রহমানের পক্ষে কাছে এখন অনেকগুলো সুযোগ এসেছে, যেটা আমরা বারবার গত 7 বছর 8 বছরে কিন্তু বারবার বলেছি যে বাংলাদেশকে যদি ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হয়, কখনো যদি হাসিনা এখান থেকে পতিত হয়, বিতাড়িত হয়, তাহলে যেই সরকারটা আসবে, জাতীয়তাবাদী সরকার বা গণজাগরণের সরকার, তাদেরকে কিন্তু অন্যদিকে তাকাতে হবে। শুধু ভারতের দিকে তাকিয়ে থাকলে হবে না, সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না। কারণ আমাদের 3 দিক দিয়ে ভারত পরিবেষ্টিত, এরকম অনেক দেশ আছে। কিউবা একেবারে আমেরিকার পেটের ভিতর, আপনি গিয়েছেন কিনা জানি না, কিউবা আমেরিকার থেকে 60 মাইল দূরে মাত্র, ফ্লোরিডা থেকে ঘন্টা দেড়েক লাগে বোটে করে গেলে, হাই স্পিড বোটে করে গেলে। সেটা পর্যন্ত আজকে এত বছর, আপনার আমার জন্মের পর থেকে আরো আগে থেকে শুনে আসছি, এটা জ্ঞান হওয়ার পর থেকে, কিউবাকে আমেরিকা কোনোভাবেই হাতে আনতে পারে না। তারা সেই ছোট্ট দেশ, দ্বীপের মতো দেশ, আপনি বিশ্বাস করবেন না, কিউবাতে এখনো পর্যন্ত 1960 সালের সেই গাড়ি, যে ভক্সওয়াগন বিটল, এই গাড়িগুলো 1960-62 সালের গাড়ি, এগুলাকে তারা রিপেয়ার করে, মোটিভেট করে এগুলাকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয়। মানুষ হয়তো হাসাহাসি করে এটা দিয়ে, কিন্তু তাদের জাতীয়তা বোধ, তারা আমেরিকান লেটেস্ট গাড়ি আনতে পারে, কিন্তু তারা আমেরিকার কাছে মাথা নোয়াবে না। এই যে জাতীয়তা বোধ, এই যে আত্মসম্মান, এই আত্মসম্মানটা আমাদেরও আছে, কিন্তু আমাদের নেতাদের থাকে না। যারা ক্ষমতায় যায় তারা অনেক কিছু বোঝানোর চেষ্টা করে আমাদেরকে। ভাই, ওই যে অনেকে বলে ভারতের সাথে কি প্রবলেম করা যায়? আরে প্রবলেম তো আপনাকে করতে হবে না। এটাও বলে নাই ভারতের দেওয়া 3টি শর্ত মেনে তারেক রহমান দেশে ফিরেছেন? এগুলো সবই আছে। কিন্তু এখন যখন এই গত সপ্তাহে একটা সিগনিফিকেন্ট কথা কিন্তু পররাষ্ট্রমন্ত্রীই বলেছেন, এই কথাটাতেই কিন্তু শুরু হয়েছে কিন্তু, যে আমরা তিস্তা, আমাদের জীবন মরণ সমস্যা, এটা সমাধানের জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য ভারতের দিকে তাকিয়ে থাকবো না। এই কথাটার মানে হচ্ছে, সো ফার বাংলাদেশ ওয়াজ ওয়েটিং, কারণ চায়না কিন্তু 1.5 বছর আগে বা 2 বছর আগেই কিন্তু প্রস্তাব দিয়ে রেখেছে এবং ইউনুসের সময় কথাবার্তা হয়েছে, তারা অনেক টাকা, প্রায় $4-5 বিলিয়ন ইনভেস্ট করবে, এটা করে দেবে। কিন্তু ভারত আবার বলেছে যে আমরাও এটা করতে চাই। তারা এটাকে মনোপলি মনে করে, বাংলাদেশ যেন এটা চায়না দিয়ে করুক আর যাকে দিয়ে করুক, ভারতকে দিয়ে যেন না করে। আরে ভাই, যেই আপনার ক্ষতিটা করলো তাকে দিয়ে আপনি আপনার এই সেই বাড়িটা যে ধ্বংস করলো তাকেই আপনি বাড়ির পুনর্নির্মাণের কন্ট্রাক্ট দিচ্ছেন, এটা তো হতে পারে না। এটা 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 কোনো বিশ্বে, কোনো পৃথিবীর কোনো জায়গাতে নৈতিকভাবে কোনো মানুষ মেনে নিতে পারে না। আমি এটাই বলি যে তারেক রহমান যেটা এখন নিয়েছেন, আমরা বারবার, আমি গত পরশুদিন আমি লাইভে বলেছি যে বাংলাদেশকে এখন, বাংলাদেশের যারা বন্ধু আছে এবং এদিকে মালয়েশিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর, এদিকে পাকিস্তান, চায়না, এদের কাছ থেকে বাংলাদেশকে বিভিন্ন পণ্য ইম্পোর্ট করতে হবে আরো সস্তায়। তাতে করে বাংলাদেশ, এই যে ভারতের সাথে সম্পর্কটা, এটা তো আমরা করছি না ভাই, ভিসা তো আমরা বন্ধ করে দিইনি, ওরা আমাদের ভিসা বন্ধ করে দিল ইউনিশ সরকারের আমলে। ওরা এখন বলছে বর্ডার টোটালি সিল করে দেয়া হবে।
এবং বর্ডারের মধ্যে কতগুলি খাল কাটা হবে, ওখানে ওখানে কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। বিশ্বের ইতিহাসে আমার মনে হয় এখন পর্যন্ত কোনো দেশ এটা করেনি, এবং এটা আন্তর্জাতিক সৌজন্যবোধের পরিপন্থী। জাতিসংঘ এটাকে মানে কিনা আমি জানি না, যে সাপ এবং ছেড়ে দিবেন কেন? বাংলাদেশেরই কি খালি ভারতে যায়? ভারতে যে 10 লাখ 15 লাখ এখানে আছে, তারা কিভাবে এসছে? প্লেনে এসছে। তো প্লেনটা কি তারা কি মানে ভারত থেকে ল্যান্ড করে বাংলাদেশে ল্যান্ড করেনি? তারা যেখানে কাজ করছে বিনা ভিসায়, বিনা ওয়ার্ক পারমিটে, এটা কি বাংলাদেশ কিছু করছে? কারণ আমরা চাই যে ঠিক আছে সবাই ভালো মতো থাকুক, ভারত আমাদের সাথে 3 দিক থেকে পরিবেষ্টিত, ভারতকে আমাদের দরকার, বা ভারতেরও আমাদেরকে দরকার। 7 সিস্টার যে চিকেন নেকটাকে যদি কন্ট্রোল করতে হয়, এগুলি ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলো সবই করবে। আমি যেটা যেটা ইম্পর্টেন্ট দেখি, এতদিন পর্যন্ত ভারত বলেছে, মোদী সরকার বলেছে যে তিস্তা প্রজেক্টের পানি মমতা ব্যানার্জি দিচ্ছে না, যেহেতু মমতা ব্যানার্জি ছিল তৃণমূল কংগ্রেস তার বিরোধী। এখন তো ভারতের দাদাবাবুর মোদী সরকার এসছে, এখন মোদীর সাপোর্টের সরকার এসছে, শুভেন্দু অধিকারী। এখন দেখি তো ভারত পানিটা ছাড়ুক তো। এই যে ভদ্রলোক এখন চুপ করে আছেন কেন? খুব তো বলছিলেন, ওই যে আমাদের বেগম খালেদা জিয়ার যে সেই ঐতিহাসিক যে কথা, খুব তো বলছিলেন। এখন বলুন তো জনাব মোদী, এখন পানিটা কেন দিচ্ছেন না? দিয়ে দেন তাড়াতাড়ি, দেখি দেয় কিনা। একটা এখানে এই কথার মধ্যে এখনই বোঝা যায় যে রাজনৈতিক হঠকারিতা এবং আন্তর্জাতিক মহলে যে তারা যে একটা মিথ্যা কথা বলার একটা অভ্যাস, এবং শেখ হাসিনাকে বাংলাদেশের এত বড় একটা গণহত্যাকারী, এতদিন স্বৈরাচারী শাসন করার পর তাকে যে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছেন, এবং তাকে আপনি ওখানে এখনো রেখেছেন, মানবতার খাতিরে নাকি তাকে রেখেছেন, তাকে যতক্ষণ ওখানে রাখবেন ততক্ষণ আপনি বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবেন না। সরকারের পক্ষে বলতে পারেন, যেই সরকার আসুক, তারেক সরকার, অন্য সরকার, কিন্তু জনগণের মনের হৃদয় অর্জন করতে হলে ভারতকে আরো অনেক কিছু করতে হবে। বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন এবং বিশেষ করে মুসলমানদের উপরে যে অত্যাচার। আজকে দেখলাম বক্তৃতা ওখানকার এক নেত্রী দিচ্ছে যে মোড়ে মোড়ে শুয়োরের মাংসের দোকান খোলা হবে, এবং এদেরকে কোনোভাবে তাদেরকে মোল্লা দেখলি তাদেরকে পেটানো হবে, তাদেরকে কেটে দেওয়া হবে, কাঁচি দিয়ে তাদের বিশেষ অঙ্গ কেটে দেওয়া হবে। এই ধরনের বক্তৃতা তাদের সমস্ত ভিডিওতে, সমস্ত প্রচার মাধ্যমে চলছে। আর একজন তো বলেছেন, এবং এগুলো কিন্তু নরমালাইজ, মানে নরমালাইজ করা হচ্ছে এই ধরনের বক্তব্য। এটা নরমালাইজ মানে বাংলাদেশ হলো এখানে ঐতিহাসিকভাবে বাংলাদেশ কেন আছে, এটা একটা বিরাট একটা অপরাধ বাংলাদেশের জন্য। এখন বাংলাদেশ তো এখান থেকে উড়ে যেতে পারবে না, মুছে যেতে পারবে না। এটা তো ঐতিহাসিক ভাবে হাজার হাজার বছর ধরে এখানে এই জায়গাটাতে আমাদের পূর্বপুরুষরা ছিল, আমরা আছি, এটা আমাদের দেশ। এখন আমরা কি অপরাধে এখানে আমাদেরকে এখান থেকে কি অন্য জায়গায় কোনো ফেলে দেবে কিনা, বের করে দিবি কিনা, এরকম মনে হয় যে 47-এ পাকিস্তান হওয়ার কারণেই আমরা এই শুভেন্দুদের হাত থেকে বেঁচে গিয়েছি, না হলে আমাদের অবস্থা ওই মানে ভারতের কাশ্মীরের মতো হইতো। 100% ভাই সুমন্ত। এই যে 47 নিয়ে কথা হয়, 47 নিয়ে যখন কথা বলে যারা জানে না, এই যে বিএনপি জ্বালানি মন্ত্রী ভদ্রলোক, উনি বহুদিন কোথায় জানি ছিলেন, উনি এখন বাংলাদেশে এসছেন, টুকু সাহেব, শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু, ব্যাংক ডাকাতিও ছিলেন উনি। উনি বললেন, সংসদে বললেন যে আমরা 47-কে স্বীকার করি না। তার মানে অবিভক্ত ভারত উনি লালন করতে পারে, এটা পার্সোনাল ব্যাপার। কিন্তু 47-এ যে পাকিস্তান হলো, এই পাকিস্তানের প্রস্তাবক কে ছিল? ওনারা কি এটা মানুষকে বলেন? পাকিস্তানের প্রস্তাবক তো মোহাম্মদ আলী জিন্না ছিলেন না, যিনি তখন অল মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগের যিনি সভাপতি ছিলেন। পাকিস্তানের প্রস্তাব করেছিলেন আমাদের বাংলাদেশের, আমাদের বাঙালি শেরে বাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাবে 1940 সালের মার্চে উনি দিয়েছেন। আমি নিজে গিয়ে লাহোরে দেখেছি, ওখানের মধ্যে ওনার সেই প্রস্তাব, পাকিস্তান প্রস্তাবটা বাংলায় ওখানের মধ্যে খোদাই করা আছে, এবং ওনার ছবি দেওয়া জাদুঘরে। ওরা এগুলো মুভ করেনি। ইতিহাস কথা বলে, তো বাঙালিরাই তো পাকিস্তান তৈরি করেছে। আপনারা কেন মানুষকে ভুল বোঝান যে পাকিস্তানিরা পাকিস্তান বানিয়েছে আমাদেরকে শোষণ করার জন্য এবং আমাদেরকে অত্যাচার করার জন্য, আমাদের ভাষায় কথা বলতে দেবে না? এইসব ফালতু কথা মানুষকে কেন বলেন? 47 না হলে আমরা আজকে থাকতামও না, এই দেশও হইতো না কোনোদিনও। 47 হওয়াতেই, পটভূমি হওয়াতেই 52 হয়েছে, 52 থেকে 69 হয়েছে, 71 হয়েছে। প্রত্যেকটা জিনিস ধারাবাহিক ভাবে এসেছে। আমি তো হঠাৎ করে বলতে পারি না মিশন সাহেবের বাবা ছিল কিন্তু দাদা বলে কেউ ছিল না, উনি ওনার বাবাই প্রথম, এটা তো হয় না। তার তো অবশ্যই দাদা ছিল, দাদার দাদা ছিল, একটা ফ্যামিলি ট্রি থাকে। তো ওনারা এখন কাকে খুশি করতে চায়? অখণ্ড ভারত চায়, হৃদয় লালন করে, অসুবিধা নেই। শুভেন্দু বাবু আছে, শুভেন্দু বাবু নাকি একজন ভালো জ্বালানি মন্ত্রী খুঁজছেন, তো ওখানে চাকরি আছে, যেতে পারবেন। চিফ হুইপ বলতেছে আজকে এই জুলাই আন্দোলন নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণা হয়েছিল, তার কবিতা গান পাঠ করে নাকি পাবলিক অনুপ্রেরণা পেয়েছিল জুলাই আন্দোলনে। না, আপনি তো এটা আসল কথাটাই বললেন না। চিফ হুইপ সাহেব নুরুল ইসলাম মনি সাহেব,
ওনাকে তো মনে করতাম মোটামুটি ভালো। উনি বলেছেন রবীন্দ্রনাথ নাকি তার গল্প গান কবিতায় জিয়া রহমানের কথা অসংখ্য বার বলেছেন। কেন জিয়াউর বললেন রহমানের আমি কথা, বুঝলাম। মানে জিয়া জিয়াউর রহমানের রহমানের কথা, কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ জিয়া রহমানের কথা বলেছেন। মানে কিন্তু জিয়া রহমানের বিভিন্ন হয়তো বিভিন্ন কাজকর্ম উনি নাকি কিভাবে আমি বলেছেন জানি না, এটা নিয়ে দেখলাম নিউজ হয়েছে। এই যে এই জিনিসগুলি, এগুলি কি চাটুকারিতার চূড়ান্ত না? এটা কিন্তু ওই যে উনি তো জিয়াউর রহমানের ক্ষমতার আগেই মারা গিয়েছেন নাকি? ওই যে ভরা ভরা ওই যে ধন নয় মান নয় এতটুকু বাসা, ওই যে আমার গোলা ভরা ধান, ধানের শীষ, ওইটা জিয়া রহমানের কথা বলেছেন। জিয়া রহমানকে তখনই উনি জানতেন, উনি ধানের শীষ বলবেন, ওইটাকে ওই ধানের শীষ জিয়া রহমানের প্রতীক হবে। এগুলো আর এই ধরনের কথাবার্তা, এগুলি চাটুকারিতা। ওনাদের আর কত কিছু দরকার, ওই 17-18 বছর কিছু পায়নি তো, এখন পেয়ে বুঝতে পারছেন না, খাবে না ঘুমাবে না করবে। এগুলি লজ্জা লাগে বলতে, খুব লজ্জা লাগে। এগুলো আমরা শুনতে চাই না এদের কাছে। না, এখনো দেখেছি যে বেগম জিয়া মৃত্যুর পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন এবং নির্বাচনের পরে ভারতের কাছ থেকে একটা ভালো বার্তা এসেছে এবং ভিসা আস্তে আস্তে চালু করা হবে বলে বলা হচ্ছে। এটা আমরা চাইবা না চাই, বাংলাদেশের প্রচুর লোক ভারতে চিকিৎসার জন্য যায়, যে কারণে যায়, টুরিস্টের জন্য যায়, বিভিন্ন কারণে যায়, ভিসা চালু হবে এবং এবং ভারতের সঙ্গে বিভিন্ন কূটনৈতিক আদান প্রদান এটাও বাড়তেছে। আবার দেখতেছি যে পাকিস্তানেও গিয়েছে বিমান বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ দল, আবার চীনের সঙ্গেও যে চুক্তিগুলো আছে এগুলো হবে, সবকিছু হবে। আবার চট্টগ্রামের ইউনূস সরকার চট্টগ্রামের মিরেরসরাইতে ভারতকে জমি দিয়েছে, ওটা বাদ দিয়ে তুরস্ককে দিয়েছে ইপিজেড তৈরিতে ড্রোন তৈরি কারখানা করবে, ওটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তাহলে এখানে কি আমরা বলতে পারি কিনা যে তারেক রহমানের পররাষ্ট্রনীতি হচ্ছে আসলে সবাইকেই খুশি করা, নাকি আমরা এটা বলতে পারি জনাব মারুফ রাজু যে তারেক রহমান সরকারটা আসলে শুধুমাত্র আমেরিকার দালালি করতেছে, আমেরিকা যেভাবে বলে সেভাবেই করে, তো আমেরিকা এই আসলে কিছু কথাগুলো নিজের দিকে রাখে, কিছু আসলে ভারতকে, কিছু পাকিস্তানকে, এরকম। দেখেন, আমেরিকা তো ডাইরেক্টলি ওরা কোনো কিছু করে না, ওরা করে ইনডিরেক্টলি। এখন একটা পর্যায়ে যে তারেক রহমান উপলব্ধি করতে পেরেছেন, আমি শিওর 100%, আমি নিজেই বুঝেছি যে বাংলাদেশের এখন টাকা দরকার, উই নিড মানি। আমেরিকার যে কন্ডিশন, আমেরিকার যে অবস্থা, তারা বিভিন্ন জায়গাতে 10 জায়গাতে হাত দিয়ে এখন যে অবস্থায় পড়েছে। আমি তো কানাডা থাকি, আমি তো আমেরিকান ইকোনমি, আমাদের সাথে তাদের ট্রেড ওয়ার চলছে এখন, আমাদের সাথে খুব খারাপ অবস্থা, আমাদেরকে এখন ভিসা টিসা দেবে না বলে যেতে যেতে আমরা যেতেও চাই না। এইভাবে এখন কিন্তু তারেক রহমান যে চায়নার দিকে তাকাচ্ছে, পাকিস্তানের দিকে তাকাচ্ছেন, টার্কির দিকে তাকাচ্ছেন, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। কারণ উনি বুঝতে পেরেছেন আমাদের টাকা দরকার। চায়নার কাছে পৃথিবীর মধ্যে এখন যেই দেশ বলেন যা বলেন, চায়নার কাছে আছে উদ্বৃত্ত টাকা। তারা কত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তাদের কাছে সারপ্লাস আছে, এবং আমেরিকাও তাদের কাছে অনেক টাকা দেনা, অনেকেই দেনা তাদের কাছে। এখন চায়নার এই টাকাগুলোকে কিছু টাকা যদি আমাদের এখানে ইনভেস্ট করে, তিস্তা প্রকল্প, অন্যান্য প্রকল্পে, এটা আমার জন্য ইতিবাচক হবে। সাথে সাথে ইন্ডিয়ার সাথে যে এরা যে বলে যে শুভেন্দু অধিকারী যে বলেছেন যে বাংলাদেশকে নাকি যুদ্ধে কয়েকদিন না কয়েক মিনিটের মধ্যে ফয়সালা হয়ে যাবে, আমি খুব খুব আনন্দিত হয়েছি উনি এটা বলেছেন। হ্যাঁ, ওনাদের এইসব বীরত্ব তো আমরা ওই বলিউডের মুভি টুবিতে, ওই যে বিভিন্ন ঋত্বিক রোশনের সিনেমা টিনেমা দেখে, আবার ইতিপূর্বে আমরা হলিউডেও দেখতাম ভিয়েতনাম যুদ্ধের সময় র্যাম্বো 1, র্যাম্বো 2, র্যাম্বো 3। আরে বাপ রে বাপ, এদিকে হেরে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, পালানোর জায়গা পাচ্ছে না, এখানে মুভি বানাচ্ছে। ট্রাম্প তো মনে করছিল যে ইরান প্রথম দিনই শেষ হয়ে যাবে। না না, 6 ঘন্টার মধ্যে ইরানে 2 ঘন্টা, এগুলি তো বলে। তো ওনারা আসেন, আমি বলি দাদা, শুভেন্দু অধিকারী দাদা, আপনি আসেন, শেখ হাসিনার থেকেও কিছু উপদেশ নেন, পরামর্শ নেন, ওনাকে প্রধান পরামর্শক রাখতে পারেন। আসেন বাংলাদেশে, ঢুকলে এখান থেকে বাইরে হওয়ার কোন রাস্তা আপনারা পান কিনা? আপনাদের এই সেনাবাহিনী, যে সেনাবাহিনী 75 সালে 15ই আগস্টের এত বড় একটা ঘটনার পরেও ভারতপন্থী সরকারকে উৎখাত করা হলো, সবাইকে হত্যা করা হলো, একটা লোকও আপনারা পাঠান নাই। এটা তো আপনাদের ইতিহাস, এটা তো বাস্তব সত্য কথা। 6 ঘন্টার ভিতরে মোস্তাক সরকারকে আপনারা স্বীকৃতি দিয়ে দিয়েছেন। শেখ হাসিনা, শেখ রেহানাকে আপনারা আশ্রয় দিয়েছেন, ঠিক আছে, কিন্তু গরু মরে জুতা দান। আপনারা যে ভারতকে যে বন্ধু মনে করেন, এবারে তো 5ই আগস্টে যে এত বড় একটা ঘটনা হলো, শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেলেন এক কাপড়ে, ওনাকে তো ভারত নিয়ে গেল না, এসে ভারতের সেনাবাহিনী তো পাঠালো না আমাদেরকে ওনাকে রক্ষা করতে, পাঠালো না কেন? ওদের এই সাহস নাই। মুখে মুখে বড় বড় কথা, বলিউডের সিনেমা, আর নির্যাতন করতে পারে খালি অসহায় এবং গরিব এবং সংখ্যালঘুদেরকে তারা নির্যাতন করতে পারে। আজকে দেখলাম একটা মাংসের কারখানা এখানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো কলকাতায়। এগুলা কেন বারবার হচ্ছে? তারা বলছে এটা হিন্দু দেশ, এখানে কোনো মুসলমান থাকতে পারে না। এটা বিশ্বের ইতিহাসে এরকম হয়েছে কিনা আর কোথাও আমি জানি। তাই দেখেন, এই যে সিরাজ উদ্যান, নবাব সিরাজউদ্দৌলার নামে সিরাজ উদ্যান, সেই সিরাজ উদ্যানকে নাম বাদ দিয়ে নাম রাখা হলো শিবাজি উদ্যান।
অথচ ওরা জানে না যে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু ছিল এই বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি, আর শিবাজি ছিল বর্গী। ওই যে কথায় আছে না, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে, যেই শিবাজির বর্গীরা এই কলকাতা এলাকায় ডাকাতি করে বেড়াতো, মানুষকে মারতো, সেই শিবাজির নাম লাগিয়েছে ছত্রপতি শিবাজি পার্ক, সিরাজউদ্দৌলার পার্কের নাম বাদ দিয়ে। তো এরা আসলে ইতিহাসও পড়তে চায় না, কারণ ওই শিবাজি হিন্দু, বাস সে ডাকাত করবে। ওই যে মুর্শিদাবাদ, যে ওটা তো মুর্শিদ কুলি খা, তার নামে সিরাজউদ্দৌলার আত্মীয় ছিলেন উনি, ওনার নামে। তারপরে করিমগঞ্জ টরিমগঞ্জ, এখানে অনেক মুসলিম ইয়ে আছে, কারণ এগুলো তো দীর্ঘদিনের ঐতিহ্য। তো এগুলো তারা পরিবর্তন করবে, তারা করুক, কিন্তু আমার ওদের পরিবর্তন নিয়ে আমি চিন্তিত না ভাই, আমি মোটেও এতে দুঃখিত না। তারা তাদের যা ইচ্ছা করুক। আমাদের বাংলাদেশে যে আমরা যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, জমিদার সাহেবকে নিয়ে যে এত উচ্ছ্বসিত, লজ্জাটা আমাদের হওয়া উচিত। যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় 50-60 বছর পর্যন্ত এখানে ওপেন হতে পারেনি। উনি এখানে বিরোধিতা করেছেন, ঢাকায় কিসের বিশ্ববিদ্যালয় হবে, এখানে সব ডোম চন্ডাল নিচু শ্রেণীর হিন্দুরা থাকে। তার নামে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়, জন্মবার্ষিকী পালন করা হয়, মানুষের যে সূর্য স্নান করে, সকালবেলা যে রবীন্দ্র সঙ্গীত করে সূর্যকে প্রণাম দেয়। আর যেই নবাব সলিমুল্লাহ এই জায়গাটা দিয়ে গেলেন, 600 একর জায়গা প্লাস তার টাকা বিশ্ববিদ্যালয় করলেন, তার নামটাও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানে না। উনি কে ছিলেন, কোথা থেকে এসছেন, কি তার পরিচয়, কি তার শিক্ষাগত, কেউ জানে না। এটাই বাংলাদেশের জন্য আইরনি। আপনার কি মনে হয় যে বিএনপির পক্ষ থেকে যেভাবে এইবার রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্ম মৃত্যুবার্ষিকী এগুলো ফলো করে মানে সেলিব্রেট করা হচ্ছে, তার মানে কি এটা বিএনপি আসলে তাদের মানে ভোট ব্যাংক চালু মানে ইয়ে করতে চায় আর কি? যে আপনি জানেন যে আমরা চাই বা না চাই, কিছু লোক আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে তার ধর্ম হিসাবে মানে আর কি, যেটা আমাদের ধর্ম। সুতরাং বিএনপি চিন্তা করলো যে এদের একটু প্রশংসা করলে তারা পরবর্তীতে আমাদেরকে ভোট দিবে। এটা আপনি একটু আগে কথা কিন্তু বলেছেন, এই কথাটার উত্তরটা আপনি দিয়েছেন আমাকে, আপনি দিয়ে দিয়েছেন উত্তরটা, যে তারেক রহমান সব দিককে ম্যানেজ করার চেষ্টা করছেন। সেটা একদিক দিয়ে সেফ বাট ডেঞ্জারাস অলসো, ইনক্লুডিং বিএনপি জামাত, সরি ইনক্লুডিং জামাত এনসিপি। না, বহির্বিশ্বের কথার আগে বলছি আর কি, যে এই যে ভারতকে আপনাকে এই রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আপনি একটু ভালো করে একটু তেল দেন, তার নামে জাতীয় সঙ্গীত হয়েছে, এই হয়েছে, তার দেখা, তাহলে মনে করেন ভারত একটু আশ্বস্ত থাকলো, এরা তো আমাদের লোককে সম্মান করছে, আমাদেরকে এখানে করছে, রবীন্দ্র এই করছে সেই করছে। আমার মনে হয় এটা ধারণা, উনি সব দিক দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা ভালো, কিন্তু কিছু কিছু জিনিস ম্যানেজ করা যায় না। কিছু কিছু জিনিস ম্যানেজ করতে গেলে আপনার নিজের অস্তিত্বই থাকে না। এই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু এই তার গান নিয়ে পূজা করতে হবে এবং তার গানকে আমাদের জাতীয় সঙ্গীত করতে হবে, যে জাতীয় সঙ্গীত, এই গানটা কোনো আমাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই নাই। এটা লেখা হয়েছিল ওই 1900 সালে, যখন বঙ্গভঙ্গ নিয়ে তৎকালীন যে রাজা ছিলেন জর্জ, মনে হয় সপ্ত জর্জ ইংল্যান্ডের, তার নামে স্তুতি করে এই গানটা লেখা হয়েছিল। এখন এই গানটা হয়ে গেছে আমাদের জাতীয় সঙ্গীত। কি জন্য আমাদের জাতীয় সঙ্গীত আমি জানি না, তবে এটা অদূর ভবিষ্যতে অবশ্যই জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে। বিএনপি সরকার কি বললো আর আওয়ামী লীগ সরকার কি বললো এটা বড় কথা না, জনগণ কি চাইলো কি বললো এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা জনগণকে সবসময় ইগনোর করি, যে ভোট পাই, যে এটাকে পার্মানেন্ট মনে করি। ভোট তো টেম্পোরারি ভাই, 5 বছর জন্য, যদি নির্বাচন 5 বছর পরে হয়, আর এর আগে নির্বাচন হয় তো ইট ইজ এ টেম্পোরারি থিং, অলওয়েজ চেঞ্জিং, অলওয়েজ আপডেটিং। তো মানুষকে একেবারে পার্মানেন্টলি নিজের লোক মনে করা ভুল। আর সাথে সাথে আওয়ামী লীগ তো রয়েছে, আওয়ামী লীগের লোকজন, সমর্থক, কর্মী, তারা তো এখনো আছে, তারা তো বেঁচে আছে, তাদেরকে তো আর আপনি নিঃশেষ করে দিতে পারবেন না, সম্ভব না। কিন্তু তারা তো এখনো আছে, তারা বিভিন্ন ভাবে ক্যারিকুলাম করবে, তারা চেষ্টা করবে। জাতীয় পার্টির এলিমেন্টটাও আছে, বাংলাদেশের বিরোধী যে এলিমেন্ট আছে। এই জন্য এই যে সব জায়গায় চেষ্টা করার গুড সাইড হলো চায়না সাইডে এবং পাকিস্তান সাইডে, যে যুদ্ধ বিমান চায়নার থেকে আনা হবে, অত্যাধুনিক যুদ্ধ বিমান পাকিস্তানের তত্ত্বাবধানে, টার্কির থেকে কি কি জানি আনা হবে, আপনি বললেন যে ড্রোন, খুব অত্যাধুনিক ড্রোন করবে। এগুলা করলে এগুলা কিন্তু চেক এন্ড ব্যালেন্স। দেখেন ভাই, আপনি কিন্তু পারমাণবিক নিয়ে যে এত কথা হয়, পারমাণবিক অস্ত্র যদি আজকে কারো কাছে না থাকতো একটা কথা ছিল, কিন্তু একটা দেশের কাছে, দুইটা দেশের কাছে থাকলে একটা কথা ছিল। এখন এখানে কয়েকটা দেশের কাছে আছে, অধিকাংশ দেশের কাছে নাই। এই দেশগুলো কিন্তু তার অধিকাংশ এখন রুল করছে, বিকজ তাদের কাছে আছে। গত পরশুদিন কিন্তু ভারত একটা মানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যেটা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটা কিন্তু কক্সবাজার সি বিচ থেকে দেখা গিয়েছে। আপনি দেখেছেন ভিডিওটা?
আল্লাহ জানে ভাই, আমি ভিডিও দেখেছি, মানে ভারতের এইসব ইয়েটি আমি বিশ্বাস করি না। ওদের একটা বিমান দেখলাম ইয়েতে কোথায় জানি শোতে, উপর থেকে নিচে পড়ে গেল, অনেক টাকা দিয়ে বানিয়েছে। এগুলো আমার কাছে বলিউডের সিনেমা মনে হয়, সত্য কথা। আমি এগুলো মানতে রাজি না, বুঝছেন। এদের আসলে কোনো, আমি এদের সাথে এখানে চলি তো, এদের এই কথাবার্তা ভালো, এই সুন্দর সুন্দর কথা বলবে, খুব ঠান্ডা মাথা, আমাদের মতো গরম না, খুব ভালো। কিন্তু এই ক্ষেপণাস্ত্র টেপনাস্ত্র এগুলো আমার কাছে বিশ্বাস না। এরা ক্ষেপণাস্ত্র বানাবে, ইয়ে করবে। এই ছোট্ট একটা দেশ পাকিস্তান, তার সাথেই পারে না। পাকিস্তান তাদের আগে পারমাণবিক অস্ত্র বানিয়ে বসে আছে, তাদের আগে, তার অনেক পরে ইন্ডিয়া বানিয়েছে। তাহলে এটা এগুলি বিশ্বাস করা যায় না। এখন বাংলাদেশে এগুলো বিশ্বাস করা উচিত না। এখন জনাব ক্যাপ্টেন মারফরজ, আপনি যদি গণতান্ত্রিক দেশ হন তাহলে, বা দেশের প্রধানমন্ত্রী হন, আপনার কিন্তু জনগণের পাবলিক পারসেপশনটা মানতে হয়। এটা আপনি আপনার মন মতো হোক বা না হোক, যে কারণেই হোক, বাংলাদেশের ভিতরে কিন্তু একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আছে। আছে নাকি? আছে, সিরিয়াসলি আছে, সিরিয়াসলি আছে। সিরিয়াসলি। আবার আমরা এই নির্বাচনে, যদিও অভিযোগ আছে পশ্চিমবঙ্গের নির্বাচনে যে 90 লাখ ভোটারকে বাদ দিছে ইন্ডিয়া, এবং সবাই কিন্তু মুসলিম ভোটার, এবং এই 90 লাখ ভোটার থাকলে হয়তো এবারও মমতা জিততে পারতো। বাট তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান হয়েছে, যাই বলেন না কেন, উত্থান হয়েছে। এবং পশ্চিমবঙ্গে একটা কট্টর হিন্দুত্ববাদী সরকার এসেছে, যে শুভেন্দু বলেছিল শেখ হাসিনাকে সসম্মানে এয়ারপোর্টে নিয়ে আসবে, যে শুভেন্দু বলেছিল ভারতকে ইসরায়েল যেমন গাজায় হামলা চালায়, বাংলাদেশে ঢুকে এভাবে হামলা চালাতে। এবং অনবরত এই শুভেন্দু মুসলমানদেরকে নিয়ে, বাঙালিদেরকে নিয়ে অনবরত খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আমি আমার লাইফে এইরকম নিকৃষ্ট রাজনীতিবিদ কমই দেখেছি। আনফরচুনেটলি সেই এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এখন পশ্চিমবঙ্গের লোক চায়, তারা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী, তারা চায় যে বাংলাদেশকে আমরা, তারা শিক্ষা দিক, বা বাংলাদেশের লোকজন চায় ভারতের সঙ্গে যাতে আমরা ওরকম না মিশি। তো এরকম পাবলিক পারসেপশন মেনটেন করে আসলে ভারতের সঙ্গে আসলে কি বাংলাদেশের সুসম্পর্ক স্থাপন করা সম্ভব নিকট ভবিষ্যতে? সুসম্পর্ক স্থাপন করা সম্ভব যদি তবে সমতার ভিত্তিতে হয়, সীমিত পর্যায়ে, বাট সমতার ভিত্তিতে। আপনি যদি সম্মানের সাথে, আপনি যদি আমাকে সম্মান করেন, আপনি আমার চেয়ে শক্তিশালী, বাট আপনি আমাকে মিনিমাম সম্মান করেন, আমার সাথে আপনার মেনটেন করা সম্ভব। আপনি যদি আমাকে সম্মান না করেন, সবসময় আমাকে ইনসাল্ট করেন, এবং সবসময় আপনি আমাকে একটা বেইজ্জতি করার জন্য সুযোগ খোঁজেন, তখন কিন্তু আমি চেষ্টা করবো আপনার থেকে অ্যাভয়েড করে আমি অন্যদিকে থাকার জন্য। এটাই বাংলাদেশের অবস্থা। কারণ বাংলাদেশের কোনো কিছুই কিন্তু বাংলাদেশ করে না। ভারত বাংলাদেশের গত 54 বছর ধরে বিভিন্ন ধরনের বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করেছে। পানি তার মধ্যে মেইন। পানি, শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে এবং বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে তারা দুই ভাবে টর্চার করেছে গত 50 বছর 55 বছর ধরে। ফারাক্কা বাঁধ তখন আপনার হয়েছে, আপনারা জানেন। এগুলি পড়লে কোনো শেষ নাই। গত 17 বছরে তারা ডিরেক্টলি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় তারা হস্তক্ষেপ করেছে। এবং গত সপ্তাহে বিক্রম মিস্ত্রি, ভারতের পররাষ্ট্র সচিব, উনি সাংবাদিক সম্মেলনে বলেছেন ভারত কখনোই বাংলাদেশে কোন নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং টাইপের কিছুতে ইনভলভ ছিল না। যাহা মিথ্যা কথা। উনি হয় একজন মিথ্যাবাদী, অথবা ওনার স্মৃতিভ্রম, ওনার মেমোরি লস হয়ে গেছে। 2014 সালে মনে আছে, তৎকালীন ওনারই উত্তরসূরি, পূর্বসূরি সুজাতা মেহতা, পররাষ্ট্র সচিব, উনি বাংলাদেশে এসে কি কীর্তিটা করেছিলেন? সুজাতা সিং কি কীর্তিটা করলেন? উনি এরশাদের সাথে দেখা করে এরশাদকে চাপ দিলেন, এরশাদে রাজি হলো না, এরশাদকে তখন সিএমএইচে ভর্তি করা হলো, তাকে চড়থাপ্পড় দিল ডিজিএফের ডিজি জেনারেল আকবর। সবকিছু আমরা জানি তো। তারপরে উনি যেতে চাননি, উনি পদত্যাগপত্র সাইন করেছিলেন, জাতীয় পার্টির এই কাহিনী তো আমরা জানি। তো তখন কি করেনি? তারও আগে 2007-8 সালের সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় কি হয়েছিল ঘটনা, আমরা কি এটা ভারতের তো প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স বইটাতে পড়িনি? বইটা আমার কাছে আছে। এখানে তো উনি ডিটেইল লিখেছে মঈনুদ্দিন কিভাবে এসেছে, বাংলাদেশের সাথে কিভাবে ভারতের ডিল হয়েছে, জামাতকে ঠেকাতে হবে, মৌলবাদী ঠেকাতে হবে, কারা ক্ষমতায় আসবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায় কিনা, এগুলো তো উনি লিখেছেন। তো এগুলা কি হস্তক্ষেপ না? বিক্রম মিস্ত্রি সাহেব কি এগুলো বইগুলো পড়েননি, জানেন না? আমাদেরকে বেকুব বানা নতুন প্রজন্মকে 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য বোকা বানানো যাবে, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। আমরা তো এগুলো প্রচার করে দেবো। এখন সব কি ভারতের দোষ দিলে হবে? আমাদেরও তো দোষ আছে। আমাদের আওয়ামী লীগ তো আমাদের দেশীয় তো। মিশন ভাই, প্রত্যেকটা মানুষ তার নিজের স্বার্থে চলে এবং চলা উচিত। আমি মনে করি যে আমার স্বার্থটা আমাকে বুঝতে হবে, কোনটাতে আমার ভালো, কোনটাতে আমার খারাপ। কিন্তু আওয়ামী লীগ এমন স্বার্থ দেখেছে নিজে, যে দেশটাকে বিক্রি করে হলেও ক্ষমতা থাকতে হবে। এটাই তো সমস্যা। ওটাই তো স্বার্থ।
ওই যে ক্ষমতা থাকলেই তো আপনার হাজার হাজার কোটি টাকা প্রাপ্তি, আপনার ক্ষমতা, যাকে ইচ্ছা তাকে মেরে ফেলবেন, আপনি চিরস্থায়ী ভাবে ক্ষমতায় থাকবেন। হাসিনা তো বলেছে আমার অ্যাবসলিউট পাওয়ার চাই, যে কোনো ভাবে আমার পাওয়ার চাই, পাওয়ার হাংরি, শি ইজ টু লাভ পাওয়ার, প্লাস টাকা তো আছেই। তো উনি তো ক্ষমতায় ছিলেন। ভারত এবং আওয়ামী লীগের উইন উইন সিচুয়েশন ছিল তাদের দুইজনেরই। মানে হাসিনা যা দিয়েছে এই জীবনে কোনোদিন ভারত বলতে পারবে না, আবার ভারতও যা হাসিনার জন্য করেছে হাসিনা জীবনে তার মানে হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের উইন উইন সিচুয়েশন ছিল, কিন্তু জি বাংলাদেশ মানুষের জন্য ক্ষতি ছিল। না, মানুষের জন্য ক্ষতি ছিল। আজকে যেমন বিজেপি মনে করছে ঠিক আছে তাদের লোকজন ভোট দিয়েছে, তারা এক অজ্ঞাত কারণে বাংলাদেশ বিরোধী হয়ে উঠেছে। আমি জানি না কেন, বাংলাদেশ কখন ভারতের কি ক্ষতি করেছে আমি জানি না। একমাত্র বাংলাদেশের নিজের বক্তব্য প্রদান ছাড়া, আমরা চায়নার সাথে ব্যবসা করতে চাই, চায়নার থেকে হেল্প চাই, আমরা ভারতের এই আধিপত্যবাদ মানি না, এটা ছাড়া বাংলাদেশ কোথায় ভারতকে কি করেছে আমি জানি না। কিন্তু ভারতের লোকজন এখন বাংলাদেশের, ভারতের মুসলিম জনগোষ্ঠীকে, বাংলাদেশি এক মন্ত্রী আজকে বলে ফেলেছেন গতকাল, এই যে ভারতের নতুন একজন মন্ত্রী অগ্নিমিত্র, উনি বলেছেন অনেক আমাদের সৌভাগ্য যে বিজেপি ক্ষমতা এসেছে, নাহলে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে বাঁচানো গেছে। এটা কিন্তু একটা নিউজ, পশ্চিম বাংলাদেশ। তাহলে দেখেন আমরা এখানে বসে মনে করি যে আমরাই বোধহয় ভারত বিরোধী। আরে দাদারা আমাদেরকে অনেক ভালোবাসে, দেখেন আপনি কতটুকু ভালোবাসা। আমাদের এই ছোট্ট দেশটাকে তারা তো সহ্য করতেই পারে না। আমাদের কোনো চ্যানেল কলকাতা সহ পশ্চিমবঙ্গে কোনো ইন্ডিয়া দেখা যায় না, সব জ্যামিং দিয়ে জামার দিয়ে ব্লক করা, অথচ তাদের চ্যানেলগুলো অদ্যাবধি আমরা বন্ধ করতে পারিনি। আমরা অখাদ্য বলছি সরকার তো করার কথা ছিল, করে নাই। না করতে পারেনি, করার কথা ছিল। এটা এগুলা বুঝছেন, ওই কেবল অপারেটররা এগুলো ছাড়া পয়সা কামাতে পারে না। ওই দেখা যায় যে নিজেরা অনলাইন থেকে ডাউনলোড করে এগুলা দেয়। এগুলা মানুষের মেন্টাল সিচুয়েশন চেঞ্জ না হলে, মাইন্ডসেট চেঞ্জ না হলে হবে না, আপনি কোনোভাবেই পারবেন না এগুলো। এখন এই ভারতের বড় বড় রাজনীতিবিদরা, মুখ্যমন্ত্রী সহ, তারা যেভাবে মানে বাংলাদেশের সমালোচনা করতেছে, আসামের যে মুখ্যমন্ত্রী কি যেন নাম, হেমন্ত বিশ্ব শর্মা ওনার নাম, উনি বলতেছে যে উনি ওপেন টেলিভিশনে বলতেছে কিভাবে ওনারা মুসলমানদেরকে পুশ করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। ত্রিপুরার রাজা প্রদত্তনাথ বলতেছে চট্টগ্রামটাকে আমরা নিয়ে ভিন্ন আমরা একটা খ্রিস্টান দেশ করব। এইরকম শুভেন্দু দিকে তো বলতেছেই। তো এখন আমাদের করণীয় কি, জনাব ক্যাপ্টেন মারুফ রাজ, আপনি সেনাবাহিনীতে দীর্ঘদিন ছিলেন, ভাই চট্টগ্রাম আমাদেরকে আসলে এখন এই ইরানের মতো হতে হবে, আসলে খুব সংসম্পূর্ণ অস্ত্র? অবশ্যই আমাদেরকে ইরানের মতো হতে হবে। আমি অনেকবার বলেছি, এবং এটাকে যে কোনো দেশের অধিকার আছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা করার জন্য। বাংলাদেশের 18 থেকে 22 বছর বয়সের ভিতরে 2 বছরের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং করানো উচিত। এবং এটা অনেক আগে আমরা যখন সেনাবাহিনীতে ছিলাম, আমরা যখন ট্রেনিং করেছি, তখন কিন্তু আমরা এগুলা শুনতাম যে বাংলাদেশের যুদ্ধ যদি কারোর সাথে হবে ভারতের সাথে। আবার আমার সাথে সামান্য বর্ডার আছে, আমরা উলফল্যান্ড এবং গ্রিনল্যান্ড বলে আমরা কিন্তু ট্রেনিং করতাম। ভারত ছিল উলফল্যান্ড, আমরা হলাম গ্রিনল্যান্ড। এখন হাসিনার আমলে উলফল্যান্ড উঠিয়ে দেওয়া হয়েছে, উলফল্যান্ডে নাই, কারণ ভারত তখন আমাদের বন্ধু, আমাদের একই দেশ। কেউ বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, কেউ বলে ভাই বোন সম্পর্ক। তো এগুলা তো আসলে অবাস্তব, কোনোদিন হবে না। বাংলাদেশের মানুষ এটা কোনোদিন মেনে নেবে না। এবং আমাদেরকে ওই যে আপনি বললেন সব দিকে দেখতে হবে, আমাদের পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আমাদের আপাতত তো পারমাণবিক বোমা দরকার নেই, আমাদের আছে তো পারমাণবিক বোমা। পাকিস্তানের বোমাটাই আমাদের বোমা, চায়নার বোমাটাই আমাদের বোমা। এইভাবেই কিন্তু বিশ্ব চলে। দেখেন না, সৌদি আরব সহ এই মধ্যপ্রাচ্যের দেশগুলো কোনো আর্মি টার্মি কিছু নাই, আমেরিকান আর্মি ওখানে মধ্যে বেস করে তাদেরকে প্রতিরক্ষা দেয়। তো এটাও খারাপ না তো, এটা তো টাকা দিয়ে তারা দেয়, তাদের কাছে টাকা আছে। আমাদের কাছে টাকা নাই, আমরা বন্ধুত্ব রাখবো আমাদের বিপদে আপদে। আমি তো পাকিস্তানে গিয়েছি, ভারতে গিয়েছি, আপনি গেছেন কিনা জানি না। আমি দুইটা দেশেই ভ্রমণ করেছি এক্সটেন্সিভলি, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। আমি কৌতূহলবশত গিয়েছি, এবং আমি যেখানে যেখানে গিয়েছি সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে তাদের কি মতামত। সব জায়গাতে আমি দেখেছি তারা অত্যন্ত পজিটিভ, এবং তারা অনেক ভালো বাংলাদেশের ব্যাপারে জানে। এবং বাংলাদেশের ব্যাপারে তারা বলে আমাদের দুইটা ভাই ছিল, আমাদের এই কিছু কিছু নেতাদের, কিছু কিছু লোকের গাদ্দারির জন্য, তাদের ক্ষমতার লোভের জন্য এই দুইটা ভাই ভাগ হয়ে গেছে। তারা এখনো, আমি ভারতের থেকে পাকিস্তানের আতিথ্যতা অনেক বেশি পেয়েছি, সেই মানুষ অনেক আমাদেরকে অনেকভাবে আপন করে নিয়েছে। না, বিশ্বের সেরা সেরা ট্রাভেল ব্লগার যারা পশ্চিমে থাকে আর কি, তাদেরকে জিজ্ঞেস করবেন যে পৃথিবীর সবচেয়ে অতিথিপরায়ণ দেশ কোনটা, তারা বলবে পাকিস্তান। আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলতে চাই, নতুন প্রজন্ম যারা, বা অনেকে মনে করতে পারেন পাকিস্তানে আমাদের কিরকম যুদ্ধ হয়েছে, এত মানুষ মারা গেছে, যদিও এটা শিওর না কত মানুষ মারা গেছে। তো এই প্রসঙ্গে আমি বলতে চাই, এই ইতিহাস এবং
যদি পৃথিবীর ইতিহাস, পৃথিবীর বিভিন্ন ঘটনা প্রবাহ আপনারা যদি পর্যবেক্ষণ করেন, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বিরুদ্ধ দেশ যারা যুদ্ধ করেছে একে অপর বিরুদ্ধে, পারমাণবিক বোমা ফেলেছে, এত লক্ষ লোক মারা গেছে, সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং জাপান কিন্তু এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে বড় বন্ধু এবং মিত্র। এটার থেকে শিক্ষা গ্রহণ করেন। হ্যাঁ, পাকিস্তান আমাদের উপর আমাদের সাথে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ পাকিস্তান হেরে গেছে, যদিও এটা আমাদের যুদ্ধ স্বীকার করে না, ভারত বলে এটা ভারতের যুদ্ধ। ভারত সাফল্যজনক ভাবে আমাদেরকে দুই ভাগ করতে করেছে এবং অনেক রকম মিথ প্রচলিত আছে। এটার থেকে বেরিয়ে এসে আমি মনে করি না পাকিস্তানের জনগণ এবং বাংলাদেশের জনগণ একে অপরের বিরোধী এবং একে অপরকে ঘৃণা করে। এর থেকে বেরিয়ে এসে ক্ষমা প্রার্থনা করেছে তিনটা পাকিস্তানি সরকার প্রধান। আমি মনে করি এর থেকে বেরিয়ে আসার সময় এসেছে, এখন আমাদের এখন একত্রে কাজ করতে হবে। আমেরিকা ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করলো, ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ করলো, তারা এখন বন্ধু। ভিয়েতনামের কত লোক মারলো আমেরিকা, যদিও আমেরিকা পরে। আমি ভিয়েতনামে গেছি ভাই, এইগুলো দেখতে গেছি কিভাবে মেরেছে, টর্চার সেলগুলি এবং যে ডেঞ্জারাস ভাই, বাঘের খাঁচা, সেই হ্যানয় আমি দেখেছি সাইগনে, বাঘের খাঁচা, এরকম ঘোরানো খাঁচা, এখানের মধ্যে 15-20টা বাঘ, ক্ষুধার্ত বাঘ থাকতো, উপর থেকে এখানে ভিয়েতনামীদেরকে ফেলে দিত আমেরিকান আর্মিরা, এবং ওখানে একদম আমার ছবি আছে বলেই। কিন্তু পরে আমেরিকা লজ্জাজনক ভাবে লেজ গুটিয়ে চলে এসেছে এবং এখন তারা সবচেয়ে ভালো বন্ধু। এবং আপনি জানেন যে শাতিল আরব নিয়ে ইরান ইরাক 8 বছর যুদ্ধ হয়েছে না, সেখানে সাদ্দাম হোসেনের কেমিক্যাল উইপনে 2 লক্ষ ইরানি মারা গেছে তো। এখন কিন্তু ইরান আর ইরাক আবার বন্ধু, কারণ ইরাকে এখন শিয়া সরকার ক্ষমতায়। তো এই আসলে পৃথিবীতে কোনো স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু নাই, কিন্তু কিন্তু এই কথাটা বাঙ্গু শাহবাগীরা বোঝে না কেন ভাই? ওদের মেইন প্রবলেম হলো ধর্ম। ওদের কাছে ইসলাম ধর্মটা ভালো লাগে না ভাই। ওদের কাছে ইসলাম ধর্মটা ততক্ষণ ভালো লাগে যতক্ষণ এটা ঐচ্ছিক ধর্ম। আমার নাম হলো আমরা কি বলে এটা, শাহরিয়ার কবির, কিন্তু আমি কাজে কর্মে হলো গাঙ্গুলি। আমার তো অসুবিধা নাই ভাই, আপনি শাহরিয়ার কবির নামটা চেঞ্জ করে আপনি গাঙ্গুলি হয়ে যান, আপনার তো সে স্বাধীনতা আছে, আপনি অন্য ধর্ম নিয়ে নেন। কিন্তু আপনি মুসলিম থেকে আপনার জানাজার মধ্যে কেউ না আসুক, আপনি মারা যাওয়ার পরে ওখানে কোরআন তেলাওয়াতের বদলে আপনি রবীন্দ্রসঙ্গীত গাওয়া হবে দল বেঁধে, এই কোন সংস্কৃতি ভাই? এটাই তো এদের প্রবলেম, এরা তো এটাই বলতে চায় না। তো ওদের তো পশ্চিমবঙ্গ আছে, যাক, দাদারা ওখানে চলে যাক, আমরা ঐচ্ছিক ধর্ম পালন করতে দেব না, সে হিন্দু হোক মুসলিম হোক, ধর্ম মতো পালন করেন আপনি, কেন আপনি আরেকজনকে ভাবাবে করবেন? সবকিছু ঠিক আছে ভাই, শেখ হাসিনার নামে কথা বললেও প্রবলেম, তারেক রহমানের নামে যদি কেউ কিছু বলে তাতেও আপনার গ্রেফতার হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কথা বললে আপনার কোনো কিছু হবে না, আপনাকে কেউ কিছু করতে পারবে না। যদি করে বলে যে ধর্মান্ধ, কেন? আপনি তো এই বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি আছেন, আপনি তো জিসাস খ্রিস্টের ব্যাপারে তো কোনো কথাবার্তা কেউ বলে না, বলার মতো কারো কোনো সুযোগ নাই, এবং অত্যন্ত সম্মান করে, এবং তার বার্থডে 25শে ডিসেম্বর ওয়ার্ল্ড ওয়াইড এটা পালন করা হয়। অথচ দেখেন এই জিসাস ক্রাইস্টকে হত্যা করেছে ইহুদিরা, এই ইহুদিদের সাথে আজকে খ্রিস্টানদের সবচেয়ে বড় বন্ধুত্ব। তাদের নবীকে হত্যা করেছে, তারা তাদেরকে সাথে বন্ধুত্ব করেছে। এই দেখেন পৃথিবীতে কত পরিবর্তনশীল, ইউনিক, এগুলো একটা এক্সাম্পল ইউনিক। তো আমাদেরও সময় এসছে কিছুটা পরিবর্তন হওয়ার। আমরা সেই পুরোনো বস্তা পচা প্রথমে ইতিহাসটা ঠিক মতো লিখুন, কত মারা গেছে ঠিক করুন, কে মুক্তিযোদ্ধা ছিল ঠিক করুন, কে রাজাকার ছিল ঠিক করুন, করার পরে বাংলাদেশ কোন দিকে যাবে জনগণ ডিসাইড করবে। আর গণভোট দিয়ে তো লাভ নাই, গণভোট নিয়ে তো পরবর্তী বলে যে আমরা জানি না গণভোট, এগুলো তো দেখলামই। গণভোটের ব্যাপারে আসবো। এখন আমার মনে হয় যে আসলে বাংলাদেশের উচিত অস্ত্র কিনা কোনো একক সোর্স থেকে না, বিভিন্ন সোর্স থেকে কিনে আসলে এগুলো ট্রেনিং বা রক্ষণাবেক্ষণ এগুলো সব করা। এবং আপনি আমার সঙ্গে ইচ্ছা মত হবেন যে আমাদের বাংলাদেশে 20 কোটি জনসংখ্যা, এটার একটা ক্ষতিকর দিকও আছে যে এত মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসাতে হিমশিম খেতে হয়। কিন্তু এটাও সত্য যে ভারত জানে যে 20 কোটি জনসংখ্যার দেশ, কাজে ভীমরুলের বাসায় ঢিল মারলে কিন্তু মানে কনসিকুয়েন্স কি, এটাও কিন্তু ভারত খুব ভালোভাবেই জানে। ভাই আমি আপনাকে বলি, আমি তো বললাম তো পাকিস্তানও গিয়েছি, ইন্ডিয়াও গিয়েছি, তারা একটা দেশ ঠিক আছে, কিন্তু এরা কিন্তু একই মানুষ না। এরা কিন্তু পাকিস্তানের প্রায় 5-6টা জাতি, আর ইন্ডিয়াতে তো আপনি জানেন কতগুলো জাতি, গুণে শেষ করা যাবে না, 30টা কয়টা ইয়ে আছে বিভিন্ন ভাষা, কিন্তু একটা জাতি। আপনি নোয়াখালী বলেন আর বরিশাল বলেন আর ঢাকা বলেন, যখন দেশের প্রশ্ন আসবে সবাই বলবে যে আমরা বাংলাদেশ। এখানে অন্য কোনো জাতি নাই, অন্য কোনো সংস্কৃতি নাই। আমরা বাংলাদেশী হিসেবে এই অঞ্চলে যারা আছে ভেরি ভেরি মোটিভেটেড।
কি অবস্থা মাহমুদ ভাই, ভালো আছেন? আরে মারুফ ভাই কেমন আছেন? জি আসসালামু আলাইকুম। সরি, আমি শুধু সরি না, সরি বললে সরির অবমাননা হবে। না সবই অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মাহমুদুর রহমান মাহমুদ। আমি শুধু একটা প্রশ্ন ক্যাপ্টেন মারুফ রাজুকে করে আপনার কাছে আসবো। জনাব ক্যাপ্টেন মারুফ রাজু, আপনি দীর্ঘদিন সাংবাদিকতাও করেন, আপনি সেনাবাহিনী থেকে রিটায়ার করেছেন অনেক অনেক বছর। মুন্নি সাহা একটা বক্তব্য রাখলো, তিনি বক্তব্য রেখেছেন, দীর্ঘদিন তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। তো তিনি হঠাৎ করে একটা অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন যে এক সময় আমাকে মানুষ সাহসী সাংবাদিক বলতো, এখন আমাকে বলে আমি নাকি ফ্যাসিবাদের দোসর। তারপরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আজকে আমাদের উপর বিভিন্ন অত্যাচার হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই মুন্নি সাহাদের কথা শুনলে মনে হয় যে আওয়ামী লীগ তৃণমূলের মতো নির্বাচনে পরাজিত হয়েছে, সুতরাং ওদেরকে রাজনৈতিক অধিকার দিতে হবে, কিন্তু এই যে একটা গণহত্যা হয়ে গেল যেখানে প্রায় 1500 লোক জীবন হারালো, এটা কেন এই মুন্নি সাহাদের মুখে এখন পর্যন্ত আসলে এই ধরনের কোনো মানে কোনো অনুভূতি নাই তাদের? এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন একজন সাংবাদিক হিসাবে? অনুভূতি থাকবে না তো, কারণ অনুভূতি থাকবে না এই কারণেই, কারণ তারা যেটা করেছে তারা কিন্তু জিনিসটা কিন্তু জানে ভালো করে যে এটা শুধু এই কয়েকটা সাংবাদিকতা শুধু না, এই 16-17 বছর ধরে প্রতিটি সেক্টরে, প্রতিটি ইয়েতে যে এই যে বাংলাদেশে যে নির্বাচন ছাড়া বিনা নির্বাচনে এই যে সংস্কৃতিটা চালু করে বা দেশটাকে দখল করে রাখার মতো অবস্থা, এখানের মধ্যে এই মুন্নি সাহারা থেকে শুরু করে ওদিকে শাহ আলম, আক্তার সোবান শাহ আলম থেকে শুরু করে ওই যে চ্যানেল 24 এর এই ভদ্রলোকের নাম মুখেও আসে না তো, ওই যে একে আজাদ, একে আজাদ, এই ভদ্রলোকের প্রত্যেকে দায়ী, প্রত্যেকে। তারা প্রত্যেকে এই শেখ হাসিনার সে আগুনের মধ্যে ঘি ঢেলেছে সাধ্য অনুযায়ী, এবং শেখ হাসিনাকে সে সাংবাদিক সম্মেলনের প্রশ্ন করা থেকে শুরু করে তাকে বিভিন্নভাবে বাতাস দেওয়া থেকে শুরু করে তাকে এগিয়ে যান, আমরা আসি, নেত্রী আসি আমরা, এই জন্য তাদেরকে এইভাবে করে ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশে যেন কোনো অবস্থাতে এই ধরনের স্বৈরাচার, এই ধরনের অবস্থা এর বিএনপিও হয়, আমি সেটার বিরুদ্ধে কথা বলবো এবং বলছি, কোনোভাবে যেন অথরিটেরিয়ান কোন গ্রুপ যেন বাংলাদেশে আর কোন ক্ষমতায় কোনোদিন না থাকতে পারে, আসতে পারে কিন্তু থাকতে না পারে, আমরা যেন এটা ভুলে না যাই এই রক্ত থেকে। জি, আজকে দেখলাম যে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের মেয়র, উনি তো আসলে একটু পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন, বাট ওনার সব মামলা জামিন হয়ে গিয়েছে, ওনার আর কারামুক্তিতে বাধা নেই। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের যে মামলাগুলো, ভাই আমি একটা প্রশ্ন করি আপনাকে একটু, উনি পরিচ্ছন্ন রাজনীতিবাদী, এটা একটু আমাকে একটু এক্সপ্লেন করেন তো ভাই, পরিচ্ছন্নটা কি? মানে ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই, উনি জুলাইতে উনি কোনো হুমকি টুমকি দেননি কি? ভাই আমার কাছে ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে, 21শে জুলাই, খুব সম্ভব 20 অথবা 21শে জুলাই চাষারার মোড়ে ওপেন গুলি করছে পুলিশ, এখানে শামীম ওসমান সহ উনি দাঁড়িয়ে নির্দেশ করছেন কোথায় গুলি করতে হবে, দেখবেন ভিডিও। এটা কোনো মনে করে কোনো কারণ নাই, একজন মহিলা হিসেবে উনি তো মারামারি করবেন না। কিন্তু উনি কি ছিলেন? তো শামীম ওসমান করেছে, উনি তো ছিলেন না ওখানে নাকি? উনি ওখানে দাঁড়ানো তার সাথে, এগুলি তো রসুনের কোথা থাকে এক জায়গাতে, এখানে এখন হয়েছে কি জানেন ঘটনা, ওই শামীম ওসমানের বেচারার কথা বারবার আসে, কারণ সে কথাবার্তা বেশি বলতো, আর উনি মহিলা মানুষ। শিরিন ফারমিন চৌধুরীকে যে অ্যারেস্ট করা হলো, তাকে ছেড়ে দেওয়া হলো, কি কারণে ধরলেন আর কি কারণে ছাড়লেন? উনি খুব ভালো মানুষ ছিলেন, হতেই পারে না শেখ হাসিনার অবৈধ সংসদে দুইবারের বিনা ভোটের যে স্পিকার হিসেবে শপথ নেয়, এবং যে স্পিকার কিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় 3 নম্বর ব্যক্তি, তাকে আমি ধোয়া তুলসী পাতা বলতে রাজি না। সে যত ভালো মানুষ হোক, সে যত নাইস হোক, যত ভদ্র ব্যবহার হোক, প্রত্যেকটা মানুষের এর জন্য দায়ী, এবং তাকে এটার জন্য বিচার করতে হবে, এবং তাকে অ্যাটলিস্ট পলিটিক্স থেকে আপনার তাকে দূরে রাখতে হবে, তাকে কোনোভাবেই আপনার ক্লিন বলা যাবে না। আর ওরা কি এখন পর্যন্ত ক্ষমা চেয়েছে? ওরা কি রিকনসাইল করেছে? ওরা কি বলেছে যে আমরা ভুল করেছি? একজনও তো এ পর্যন্ত বলেনি ভাই। ছোট থেকে শুরু করে বড়গুলো সব ভারতে আর বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, হাজার হাজার কোটি টাকা আছে। আমার বন্ধু হাসান মাহমুদ দেখলাম লন্ডনে ফকিরের মতো রাস্তায় ঘুরছে, বিশাল ওভারকোট লাগিয়ে, তাকে দেখলে মনে হয় একটা বাম, আমার ক্লাসমেট কলেজের। এরা যদি ক্ষমা চাইতো, শেখ হাসিনা যদি ক্ষমা চাইতো জাতির কাছে, তাহলে একটা সুযোগ ছিল ভাই। ওরা ক্ষমা চেয়েছে, ক্ষমা ইসলামের অঙ্গ। সে দেখলাম শুভেন্দুকে আবার শুভেচ্ছা জানায় শেখ হাসিনা। হ্যাঁ, শুভেচ্ছা জানাবে, শুভেন্দু এসছে, এখন তারা খুব খুশি, তারা বোধহয় একটা ক্ষমতা পেয়েছে এরকম একটা ভাব। খুশি থাকতে দেয় না, আমাদের কাজ করতে হবে, জাতির পিতা পেয়েছে, নতুন জাতির পিতা। আমাদের কাজ করতে হবে, এবং বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে ক্লিয়ার কাট শুভেন্দুর ব্যাপারে বক্তব্য দিতে হবে।
একটা প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে যে আপনার আমার সবার প্রিয় নেতা জনাব নিতাই রায়চৌধুরী সংস্কৃতি মন্ত্রী, তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে তিনি চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়ানোর ব্যবস্থা করবেন। তো আজকে দেখলাম কোর্টে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করলো। আসলে এটা বুঝলাম না আসলে যে যদি যেমন ভারত থেকে কিন্তু চাপ আসতেছে সরকারের উপর, আগে আসছিল এখনো আসছে যে চিন্ময়কে জামিন দিতে হবে, কিন্তু এই সরকারের আমলে চিন্ময়ের জামিনটা মানে বাদ দিয়ে দিল। তার মানে কি সরকারের আসলে সদিচ্ছা নাই যে চিন্ময়কে সরকার ছাড়তে চায় না? কিন্তু নিতাই তো বললেন যে তিনি ব্যবস্থা করবেন। ওই যে আই হ্যাভ এ প্ল্যান বললাম না, এখন তো ওই যে আদালত যদি না দেয় তাহলে কি বলবে? চিন্ময় কোনো জাতা লোক না, সে ইসকনের প্রধান। এখানে ইসকন কি জিনিস যারা জানে না, মাহমুদ ভাই আমার থেকে ভালো জানেন। ইসকন যদিও বলেছে যে তাকে বহিষ্কার করা হয়েছে আগেই। হ্যাঁ করা হয়েছে, কিন্তু উনি আবার কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে চট্টগ্রামে থাকতেন, যাইতেন। একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে তিনি যে ইউনূস সরকারের প্রথম আমলে যে সমাবেশগুলো করতেন, হিন্দু সমাবেশ, সেখানে কিন্তু লাখ লাখ লোক হতো। তার মানে তিনি জনপ্রিয়, হিন্দুদের মাঝে কোনো সন্দেহ নাই। আবার আইনজীবী আলিফ যখন খুন হয় তখন কিছু হিন্দুরা তাকে মেরে ফেলে, এটা সত্য, কিন্তু তখন কিন্তু চিন্ময় কারাগারে ছিল। এখন কারাগারে থেকে উনি নির্দেশ দিয়েছিলেন কিনা এই বিষয়টা তো একটু চিন্তার বিষয়। এবং ডাইরেক্টলি না দিলেও তার সাঙ্গপাঙ্গরা করেছে, এটা তো ব্যবস্থা করবে। আরেকটা বিষয় জানতেই চাই, সেটা হচ্ছে আপনি সাংবাদিক হিসাবে হেফাজত ইসলামের যে 5ই মে না 2013 সালের 5ই মে যে হত্যাকাণ্ড, সেই মামলায় আবার এই ফারজানা রূপা, মুজাম্মেল হোসেন বাবু এদেরকে আবার এজাহারভুক্ত করা হয়েছে। বলা হয়েছে যে তারা এই হত্যাকাণ্ডের পক্ষে মানুষের সম্মতি উৎপাদনে কাজ করেছে। কিন্তু ডেভিড বার্গম্যান একটা যুক্তি দিয়েছেন যে মনে করেন যে 5ই আগস্ট মানে 5ই মে হত্যাকাণ্ড হয়ে গেছে 2013 সালে, এখন তার পরবর্তীতে যদি এই ফারজানা রূপা, মুজাম্মেল বাবুরা এটার পক্ষে সম্মত উৎপাদন করে, তাহলে তারা অপরাধ করেনি, কারণ অলরেডি তো হত্যাকাণ্ড হয়ে গেছে। এরকম বিভিন্ন যুক্তি আসলে দিচ্ছে আর কি। না বার্গম্যান সাহেব আমি বুঝলাম না, টাকা পাইলে সবকিছু, উনি আবার এখনো তাদের আইনজীবী ইয়াদের আইনজীবীদের তো অ্যাকচুয়ালি কোনো ইয়ে থাকে না, তারা টাকা দিলে তার সাথেই করে। এটা তো 100% তার বার্গম্যানের যুক্তিটা টেকে না এই কারণেই 5ই মে নিয়ে শেখ হাসিনা নিজে পরের দিন সংসদে বলেছেন একটা গুলিও হয়নি। আমার কাছে ভিডিও আছে, আপনাকে আমি পাঠাবো একটু পরে। আর একটা গুলিও নাকি হয়নি, কিছুই হয়নি, রং মেখে শুয়েছিল। এত বড় মানে অপমানজনক কথা। এখানে যেভাবে করে 2 লক্ষ থেকে 3 লক্ষ রাউন্ড গুলি খরচ করা হয়েছে। আওয়ামী লীগ বলছে 4 জন মারা গেছে, কিন্তু অধিকার এবং হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে 70 থেকে 80 জন এরকম মারা গেছে, অনেক মারা গেছে। এবং ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে রাতের আধারে, যেখানে ইসলামিক টিভি এবং দিগন্ত টেলিভিশনকে তৎক্ষণাৎ তাদের সম্প্রচার বন্ধ করে দিয়ে এই ঘটনাটা ঘটানো হলো। কেউ যদি বলে এখানে কেউ মারা যায়নি, রং মেখে শুয়েছিল, ফাইজলামি করছিল, তো এই ধরনের বয়ান যে উৎপাদন করবে ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু, ও আমার বন্ধু ক্লাসমেট, এরা তখন এদেরকে ওই জন্যই তাদেরকে আইনের আয়তায় নেওয়া হয়েছে এবং নেওয়া উচিত। তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে, মানুষ মনে করছে মারা গেছে, তারা বলছে যে কেউ মারা যায়নি, তখন বলছে আসলেই তো মারা যায়নি, তো লাশ গেল কোথায়? রং মেখে শুয়েছিল নাকি? শেখ হাসিনা বলছে। এই যে কনফিউশন সৃষ্টি করলো, এটার অপরাধে তাদের বিচার হবে। এবং এই বিচারগুলো যদি আপনি না করেন, ভবিষ্যতে বাংলাদেশে, গতকাল কিন্তু তারেক রহমান পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশদের সমাবেশে কিন্তু একটা কথা বলেছেন, কথাটা আমি মানে পছন্দ করেছি এবং কথাটা বলছি। কথাটা বলেছে যে, কথাটা খুব সত্য কথা, যে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারের হাতের হাতিয়ার হয়ে পুলিশের জনগণের উপর ব্যবহার করা না হয়, সুযোগ না দেওয়া হয়। এটা কাকে বলেছেন? পুলিশকে বলেছেন, যে পুলিশ যেন এভাবে ব্যবহৃত না হয়। এটা কিন্তু একটা ইতিবাচক দিক মনে করি। কারণ উনি যখন বলেছেন, তখন বিএনপি যখন সরকারে আছে, বিএনপি তো উল্টাপাল্টা কথা করতে পারবে না, কারণ পুলিশই তো বলবে যে আপনারা তো আমাকে বলেছেন না করতে। এই জিনিসগুলো আমরা চেঞ্জ চাই, যে সরকারই আসুক, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, যারাই ক্ষমতায় আসবে বাংলাদেশে ভবিষ্যতে, তারা যেন দেশটাকে বাপের সম্পত্তি মনে না করে। তারা যেন মনে করে যে মাহমুদ ভাইয়ের জাতীয় পার্টি, তার যদি অপরাধ না থাকে তারও বিচার পাওয়ার অধিকার আছে, আর সে অপরাধ করে থাকে তাকে ছেড়ে দেওয়ার, আমি আন্ডার দ্য টেবিল নিয়ে জামিন দেওয়ার আমার কোনো অধিকার নাই সরকার হিসেবে। এই দুইটা পেরিমিটার আমাদেরকে মেনটেন করতে হবে, তাহলে আইনের শাসন আসবে। আর না হলে আইনের শাসন হবে না, বাংলাদেশে যা লাউ তাই কদু, আবার সেম জিনিস আমরা দেখবেন যদি এটা না হয়। ধন্যবাদ। জি ক্যাপ্টেন মারুফ রাজু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ইচ্ছা করলে লিভ নিতে পারেন, আমরা একটু আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে, বা আচ্ছা ঠিক আছে। জনাব মাহমুদুর রহমান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গের ইলেকশন আপনি খেয়াল করেছেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি 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 প্লিজ। জি, এই যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হয়ে গেল, এখানে যে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সেখানে এলো এবং শুভেন্দু অধিকারী যিনি বাংলাদেশের নামে নানা রকম বিভিন্ন কথা, উস্কানিমূলক কথা তিনি বলে গিয়েছেন, তাকে মুখ্যমন্ত্রী করা হলো। এখন এই পশ্চিমবঙ্গের যে নির্বাচনের ফলাফলটা, এটা আমাদের বাংলাদেশিদের আসলে আমাদের করণীয় কি, আমাদের উপর কি প্রভাব পড়তে পারে? আপনি অবশ্যই জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে গতকালকে দুজনকে গুলি করে মারা হলো, আমরা দেখলাম যে লাশ আমাদেরকে ফেরত দেওয়া হলো, যদিও এটা নিয়মিতই ঘটতেছে। অনেকে বলছেন বিএনপি ক্ষমতা আসার পর এটা হবে না, বাট এটা হলো। তো আপনি কিভাবে দেখছেন বিষয়টা, যে পশ্চিমবঙ্গের রাজনীতির ফলাফল আসলে আমাদের উপর কি প্রভাব বিস্তার করবে, নির্বাচনের ফলাফল? না, ধন্যবাদ ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মারুফ ভাই, আপনি একটু থাকেন, আপনি থাকলে একটু সাহস লাগে। তো আহ, মারুফ ভাইয়ের সর্বশেষ কথাটা শুনছিলাম খুব মজা করে, খুব মানে ইন্টারেস্ট নিয়ে। এক কথা এটা বলি, তারপর আপনার কথায় আসতেছি। মারুফ ভাই খুব কেতাবি কথা বলছেন এবং আশা করছেন। মারুফ ভাই, আমাদের আশায়, জনগণের আশায় কেমন একটা কিছু আসে যায় না আসলে। কেন? হ্যাঁ, আশা করি আমরা আমরা আশা তো করতেই হবে এবং আশা করিও। বিশ্ব একটা উগ্র ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে। মাইট ইজ রাইট অনেক ক্ষেত্রে যেটা হয় এটার মধ্যেই যাচ্ছে। তো এটার মধ্যে যে মাইট ইজ রাইট সবসময় যে খারাপ হবে এমনও না। আপনি মাইট ইজ রাইট হচ্ছে কি জানেন, আপনি আপনার কলিগদের মধ্যে মানে ক্ষমতা এক্সারসাইজ করেন, এটা এক জিনিস। আর গরিব দুঃখী মেহনতি মানুষের উপর ক্ষমতা এক্সারসাইজ করা, এটা আরেক জিনিস। তো এটা যখন গরিব দুঃখী মেহনতি মানুষের উপর এক্সারসাইজ করা হয় তখন এটা একটু খারাপ হয়ে যায় এবং তখন এটা খারাপ শাসন হয়ে যায়। রুল অফ ল আপনি আপনি যদি আপনার সমমনা লোকদের উপরে প্রয়োগ না করেন তাহলে সেটা না হয় কিছু এক্সকিউজ করা যায়। কিন্তু সর্বসাধারণের ক্ষেত্রে যদি রুল অফ ল না থাকে তাহলে এটা ধর্তব্য এবং এটা খুব অন্যায়। আমি আপনার কথায় একটু বলি এভাবে, পশ্চিমবঙ্গ নির্বাচনে আমাদের দেখছি, আমি গত কয়েকদিন আপনিও সেটার সাথে মানে সায় দিচ্ছেন যে আমাদের এখানে বেশ সাড়া জাগছে, বেশ মানুষের মধ্যে বেশ উদ্বেগ, উৎকণ্ঠা, আগ্রহ, ইন্টারেস্ট এসবই দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা এমনিতেই খুব ইনফ্লুয়েসড হই, আমরা জাতি হিসেবে অন্যদিকে তাকাই। আমরা ওই একটা কথা আছে আমাদের রাজনীতিতে যে মস্কোতে বৃষ্টি হলে বাংলাদেশের ছাতা ধরি, এই ধরনের একটা কথা আমাদের রাজনীতিতে চালু আছে। পশ্চিমবঙ্গ নির্বাচন হয়েছে, শুভেন্দু অধিকারী জিতছে, সো হোয়াট, এটা আমাদের আসলে কিছু করার নাই বা কিছু হওয়ারও না, তাদের এটা তাদের ব্যাপার। তারা কাকে নির্বাচিত করছে, কাকে ফালাই দিচ্ছে, এটা তাদের বিষয়। কিন্তু বিষয়টা তখনই হবে যখন আমাদের এখানে সেটা আক্রান্ত হব আমরা। সে আক্রান্ত হওয়ার অনেক সম্ভাবনা ইতিমধ্যে লক্ষণীয়। না হলে রাজনীতিতে এই শুভেন্দু অধিকারী যা করছে, দেখেন সেখানে প্রায় 70% হিন্দু। পশ্চিম বাংলা যদি আমি ধরে, পশ্চিম বাংলায় সবচেয়ে মুসলমানের সংখ্যা বেশি। আমি 30% যদি ধরি, 70% যদি হিন্দু ধরি, তারপরও তার টার্গেট যদি সে এইভাবে ধরে যে আমি হিন্দুদের সাপোর্ট পাইলেই চলবে, এটা একটা রাজনৈতিক কৌশল, এটা একটা নির্বাচনে বৈতরণী পার হওয়ার একটা কৌশল হইতে পারে। এটার সব জায়গাতেই এই ধরনের কৌশল আছে, থাকবে, থাকাটা স্বাভাবিক। আবার এটা অর্থ এই নয় যারা রাজনীতি করেন, সরকারে যান বা বাইরে থাকেন, তারা এটাও ভাবেন না। আমি একটা রাজনৈতিক কর্মী হিসেবে বলি যে আমি 70% লোকের সাপোর্ট নিব আর 30% লোককে আমি উইট আউট করে দিব, তাদের কোনো কিছু, ব্যাপারটা এমনও নয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি 70% লোকের সাপোর্টটা আমি 100% আমার ব্যাগে নিব, এটা এক ধরনের কৌশল। এখন 30% যে সেখানে মুসলমান আছে তাদের কি কোনো সে নাই? হ্যাঁ, এদেরকে নির্বাচনের আগে এমন কতগুলো কথা বলে যেটা অনেক ক্ষেত্রে এটা রিটরিকও হয়ে যায়। যেমন আমি সুবন্ধের বলছি না, এটা আমাদের কম বেশ, আমাদের শাসক গোষ্ঠী, আমাদের রাজনীতিটা এরকম, অনেকটাই এরকম যে নির্বাচনের আগে গালভরা বুলি, গালভরা বক্তব্য এবং অনেক উস্কানিমূলক দিয়ে থাকে। যেমন শুভেন্দু যখন নির্বাচিত হলো, পরের দিন সে কি বললো জানেন? সে বলল, দেখো আমাকে এখন উস্কাইও না, আমি তো এখন সবার প্রধান সিএম, আমি এখন সবার সিএম। দেখেন এই একদিনের মধ্যে তার বক্তব্যের সুর অন্যরকম হয়ে গেছে। সুতরাং আমি এগুলাকে খুব বড় করি এইভাবে দেখি না। তবে
এটা সত্য যে যেভাবে নির্বাচন পরবর্তী অবস্থায় তৈরি হয়েছে, সেখানে বাংলাদেশ সহ আমরা আমাদের রাজনীতি, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এটা বিরাট প্রভাব পড়বে। এটা পড়াটা খুবই স্বাভাবিক। এখন আমাদের রাজনৈতিক বলি তো আমরা হই। আপনি সেই 47 থেকে শুরু করে হিন্দু মুসলিম রায়ত থেকে শুরু করে মানে 70 নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের থেকে বাংলাদেশ ভারত উপমহাদেশে বাংলাদেশের সাধারণ মানুষ রাজনৈতিক হানাহানির শিকার তো হয়, হয়তো এটা অস্বীকার করার উপায় নেই। কারণ শাসক গোষ্ঠী রাজনৈতিক দল মানুষের জীবন জীবিকা এবং মানুষের আপনার সুখ দুঃখে পুঁজি করে, মানুষের রক্তকে পুঁজি করে অনেক সময় রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। এটা বাস্তবতা, আপনাকে এটা মানতে হবে। সমাজে যতক্ষণ পর্যন্তটা মানুষের মধ্যে একটা ব্যাপক সচেতনতা তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত এটা পাবে। আপনার আমরা বোধহয় ওনাকে হারিয়ে ফেলেছি। যাই হোক, দেখি উনি আসতেছেন কিনা। আমার মনে হয় উনি ওনার বাসায় নেই, উনি হয়তো কোনো একটা অনুষ্ঠানে আছেন। আর একটা বিষয় আলোচনা করতে চাই, তারপর আমরা শেষ করে ফেলবো। সেটা হচ্ছে, আপনি এনসিপির ভবিষ্যৎ কিরকম দেখেন? মানে একেবারে যদি শুরু থেকে বিশ্লেষণ করেন, অনেকে বলতেছে জামাতের সঙ্গে গিয়ে তারা ভুল করেছে, তাদের বিএনপির সঙ্গে থাকা উচিত ছিল। এখন আমরা দেখতেছি যে প্রচুর লোকজন, বিএনপির লোকজন, তারা এনসিপিতে গিয়েছে, জামাত ইসলামের সঙ্গে তারা জোটে আছে। এনসিপির ভবিষ্যৎ আপনি কিরকম দেখেন? আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি। আমি আগেও বলেছি, বিএনপি, জামাত, এনসিপি সবগুলো একসাথেই থাকা উচিত ছিল নীতিগতভাবে। কারণ হাসিনা বিরোধী আন্দোলনে এবং এখনো পর্যন্ত ভারত বিরোধী মনোভাব থেকে শুরু করে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এদের নীতি এক। কেন তিনটা আলাদা আলাদা হলো? এনসিপি কে কেন আমরা ধারণ করতে পারলাম না? বারবার আমি এটা বলি, কেন? এনসিপি কে তো আমাদের ধারণ করা উচিত ছিল। ওরা তো শহীদ জিয়াকে এবং খালেদা জিয়াকে নেতা মানে। এত বড় একটা সুযোগ বিএনপি কেন হারালো? বিএনপি কেন হারায়? এনসিপিদেরকে বের করে দিয়ে তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে দিলাম, তাদের নাকি 6 জন এমপি মাত্র, কোনো দাম নাই। আমরা কোথা থেকে ধরে নিই নুরু, তারপরে এই যে ববি হাজ্জাজ, জোনায়েদ সাকি, এদেরকে কি হিসেবে আমরা এখন আমাদের দলের মন্ত্রী টন্ত্রী বানাইলাম? হয় এনসিপিদেরকে বানাতাম আমরা। তাহলে তরুণ প্রজন্মকে আমরা বলতে পারতাম বিএনপি তরুণ প্রজন্মকে ধারণ করে। বিএনপি আন্দোলনের সাথে, ছাত্রের আন্দোলন, সেই ছাত্র আন্দোলন, জুলাই বিপ্লবের সাথে বিএনপি একাত্ম। এত বড় একটা সুযোগ বিএনপি কেন হারালো? কাদের বুদ্ধিতে হারালো? আমরাই তো এনসিপি কে ছেড়ে দিলাম, জামাতের সাথে দিলাম। কেন দিলাম? এনসিপি তো আমাদের সাথে থাকতে চেয়েছিল। তারা তো খালেদা জিয়া এবং শহীদ জিয়াকে দুজনকে অসম্ভব শ্রদ্ধা করে। যুক্তি হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নাই, গণতান্ত্রিক ব্যবস্থা বিরোধী দল হবে কে? এই কারণেই তো ভাই, আওয়ামী লীগ তো আমাদেরকে শিখিয়ে গেছে বিরোধী দলকে কিভাবে অনুগত রাখতে হয়, কিভাবে একসাথে ঐক্যমত্য সরকার। তো তারেক রহমানেরই বুদ্ধি, উনি তো বলেছেন ঐক্যমত্য সরকার করবেন। তো ঐক্যমত্য সরকারটা হলো কোথায়? এটা তো গণতন্ত্র হলো না। না, কেন গণতন্ত্র হলো না? আমি তো অনেক জায়গাতে, পৃথিবীর অনেক জায়গাতে এটা দেখেছি। এটা তো নর্মাল ইলেকশন না। আপনি একটু আগে বললেন না, এটা কি পশ্চিমবঙ্গের তৃণমূল হেরে গেছে আর বিজেপি ক্ষমতায় এসছে, বা অমুক দেশে কানাডাতে আপনার কনজারভেটিভ পার্টি হেরে গেছে, লেবার পার্টি এসছে, এরকম তো না। এটা একটা বিশেষ স্পেশাল একটা সিচুয়েশন, এবং 1000 বছরে 500 বছরে এরকম সিচুয়েশন আরেকবার কোনোদিন আসবে কিনা আমরা জানি না। ভেরি স্পেশাল সিচুয়েশন। গণ আন্দোলন থেকে বিপ্লব, গণবিপ্লব, গণ অভ্যুত্থান, শেখ হাসিনার 17 বছরের অবসান হয়ে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ওনার সমস্ত লোক পালিয়ে গেছে, দেশে ভ্যাকুয়াম সৃষ্টি হয়ে গেছে, মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ, সংসদ ভবন পর্যন্ত আপনার র্যানস্যাক্ট হয়েছে, প্রধানমন্ত্রী বাসভবন পর্যন্ত লুট হয়েছে, সবকিছু হয়েছে। তো এগুলো তো আমরা কোনোদিন দেখিনি। এরকম না যে এরা খুব ভালো হয়েছে, খারাপ হয়েছে, তা বলছি না। ঘটনা হয়েছে। পুলিশ স্টেশন ছিল না, সব পুলিশ স্টেশন বিক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দিয়েছে, পুলিশের অত্যাচারে বিক্ষুব্ধ হয়ে সবকিছু করেছে। এখান থেকে উঠে এসছে এই দেশ। তাহলে তো এটা সুযোগ ছিল। আপনাকে প্রথম বিরোধী দল হতেই হবে, তারা আপনারা গালাগালি করতেই হবে। ঠিক আছে, জামাত কেন বিএনপির পক্ষে কথা বলবে? এটা কোনো লেখা নাই তো কোথাও। আসেন, আমরা দেশটাকে সুন্দরভাবে, বিরোধী দলে আপনারা থাকবেন, কিন্তু আমরা জাতীয় প্রশ্নে আমরা একসাথে সিদ্ধান্ত নেব। যেমন জুলাই প্রশ্নে, সনদ প্রশ্নে আমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারতাম। অন্যান্য বিষয়ে যদি কোনো একটা বিষয় আসে, তাহলে জামাত ইসলামী তাদের মতামত দেবে, সেটা নিয়ে আলোচনা হবে, একজন হবে, গণতন্ত্রের বিউটি। বাট
মেইন প্রশ্নে, শেখ হাসিনার বিচারের প্রশ্নে, ভারতের সাথে সম্পর্কের প্রশ্নে, বাংলাদেশ কোন দিকে যাবে, চায়নার সাথে বড় ডিল করবে কিনা, ইন্ডিয়ার সাথে করবে না চায়নার সাথে করবে, বাংলাদেশের যে শিফট, বাংলাদেশের যে মেইন আপনার ভিউ শিফট হচ্ছে, এটাতে তো আপনার সব একসাথে থাকা উচিত ছিল। কেন আজকে আমাদের মধ্যে এরকম বিভেদ? আবার জামাত বলছে আমরা আন্দোলন করবো, এগুলো তো আমরা দেখতে চাই না, আমরা এগুলো দেখতে চাই না। হাসিনা পালিয়ে গেছে, এই সুযোগে বাংলাদেশকে উইন উইন সিচুয়েশনে আছে বাংলাদেশের। আপনি আমাকে বলেন, আমি আরো কতজনকে এই প্রশ্নটা করেছি, কেউ উত্তর দেয়নি। আপনি আমাকে বলেন, আপনি তো অনেক দেশের ব্যাপার জানেন, দীর্ঘদিন ধরে আপনি রাজনৈতিক টকশো করছেন এবং আপনি সাংবাদিক, কোন দেশে আছে এই নিকট ইতিহাসে এরকম একটা সিচুয়েশন যেখানে বিরোধী দল, সরকারি দল সবাই একই মতো মনোভাব এবং সবার লক্ষ্য একই? আছে কোনদিন দেখেছেন কোনোদিনও? আমাদের তো হাসি খুশি ভাবে সংসদ চালানো উচিত, সুন্দরভাবে সবাই হাসি খুশি উৎফুল্ল ভাবে দেশকে সামনের দিকে আমরা গড়বো, হাসিনার জঞ্জালকে দূর করবো, বাংলাদেশকে সামনের দিকে নেব। কেন আজকে আমাদের মধ্যে এই বিভেদ? কেন রাজাকার, গুপ্ত ইত্যাদি কথা বলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি, মারামারি, ফজলুর রহমানদেরকে এনে এখানে বয়ান দিতে হয়, হাসিনার বয়ান, সে নাকি মুক্তিযোদ্ধা ছিল, 3 জনে বলে 170 পাক সেনাবাহিনী কিসে নাকি আটক করছে, হত্যা করেনি, আটক। 3 জনে 170 জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যকে আটক করেছে। তো এই ধরনের পাগল ছাগল শক্তিশালী ছিল, শক্তিশালী ছিল। এটা মানে এরকম শক্তিশালী হারকুলিসও ছিল কিনা আমি জানি না। এগুলো তো আমাদেরকে, আমাদের দলকে, আমাদের নেতা নেত্রীকে, আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান করা হয়। এদেরকে আমাদের লাগবে কেন? বিএনপি থেকে নেতা নাই, না থাকলে খালি রাখেন জায়গা ভাই। রুমিন ফারহানাকে আপনি দিলেন না, তাকে আপনি বহিষ্কার করে দিলেন, আর এই লোককেও বহিষ্কার করলেন, এই লোককে আপনি বহিষ্কার অবস্থাতে আবার এমপি করে এখন আবার এমপি মিনিস্টারও দেবে মনে হয়, হতে পারে। এখন এই লোক আবার যেই পার্থ 18 সালে দল ছেড়ে গেল, জোট ছেড়ে গেল, 19 সালে পার্থ এখন আবার মানে খুব একটা বিএনপি ভক্ত হয়ে গিয়েছে, ভক্ত। এবং সে এখানে মধ্যে জিয়া পরিবারে নাকি আগে, সে আবার আর জায়গায় দেখলাম 2020 সালে না কখন 21 সালে সাক্ষাৎকার দিচ্ছে, ওই যে শাহরিয়ার নাজিম জয়ের কাছে সাক্ষাৎকার দিচ্ছে, শেখ মুজিবের স্তুতি, শেখ হাসিনা তার ফুফু, তার মামা হলো কি শেখ মনি, হুলস্থুল অবস্থা, তার শ্বশুর হলো শেখ সেলিম। তো এগুলি তো আমি আসলে বুঝি না। বিএনপির এই জিনিসগুলোকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মানের দিকে দেখে, বেগম খালেদা জিয়ার সম্মানের দিকে দেখে তারেক রহমানকে এগুলি থেকে একটু আমি অনুরোধ করব যে এগুলো আপনারা করবেন না প্লিজ। আপনারা দলের লোকজনকে মূল্যায়ন করেন বা না করেন, আওয়ামী লীগের লোক, বিভিন্ন ভুইফোর লোক, রাস্তাঘাটের লোক যারা ডিরেক্টলি শেখ খালেদা জিয়াকে অপমান করতো, ট্রল করতো, তাদেরকে মন্ত্রী বানাবেন না, তাদের গাড়িতে পতাকা দেবেন না। আমি অনুরোধ করি আপনাদের কাছে, আপনারা আমাদেরকে না দেন, বিএনপি কাউকে না দেন, টেকনোক্রেট দেন, প্রফেসরদেরকে এনে করেন, কিন্তু আপনি আওয়ামী লীগের ভাবাদর্শের লোকদেরকে দেবেন না, বামপন্থী লোকদেরকে দেবেন না। কোন ক্যাপাসিটিতে জাহিদুর রহমান সে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, কোন ক্যাপাসিটিতে আপনি আমাকে বলেন? আপনি তো দীর্ঘদিন পর্যন্ত সবকিছু দেখছেন, কি ক্যাপাসিটি তার আছে? মারুফ ভাই, একটা জ্বলন্ত উদাহরণ দেই। যখন পশ্চিমবঙ্গে তৃণমূল পরাজিত হলো, দেখবেন ওই যে অনেকেই বলতেছে, যে কবির সুমন, তারপরে নায়ক দেব, এরা বলতেছে আমরা চাই নাই, আমাদেরকে জোর করে মমতা মনোনয়ন দিয়েছে। যখন বিএনপি বিপদে পড়বে, এই জাহিদুর রহমান কি বলবে? আমি তো চাকরি করছি, আমি তো বিএনপি করি না। ওরা তো কোনোদিন বিএনপি করেনি, ওরা খালেদা জিয়া মরে গেলেও কিছু না, থাকলেও কিছু না। জিয়া রহমানের জন্য তাদের কোনো আবেগ নাই, আবেগ ছাড়া কোনোদিন রাজনীতি থেকে শুরু করে কোনো কিছু হয় না, কিছু হয় না আবেগ ছাড়া। সব আবেগ। আপনার বাচ্চাকে যে আপনি ভালোবাসেন, আপনার ওয়াইফকে ভালোবাসেন, আপনার বাচ্চার জন্য আপনার মনটা খারাপ লাগে, মার জন্য আপনি কাঁদেন, এগুলো হলো আবেগ। যার আবেগ নাই, অবাক লাগে যখন এই বিএনপি ছাত্র দলের বুড়া বুড়া পোলাপাইন গুলা তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ায়, বিশ্ববিদ্যালয়ে পড়া, আর সাইদ আব্দুল্লাহ সে তারেক রহমানের উপদেষ্টা হয়ে বসে, বিশেষ সহকারী না, বিশেষ সহকারী। কিসের জন্য সে বিশেষ সহকারী হলো বুঝলাম না। ছাগল কাণ্ড নিকলো, এ কি, এর যোগ্যতা কি, এর ইতিহাস কি, এর অতীত কি জানি না। এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দেয়। যোগ্য লোককে দেন, অনেক ছেলে লোকজন আছে বিএনপির, অনেক কষ্ট করেছে এতদিন, তাদেরকে যোগ্যতার ভিত্তিতে ইউজ করেন, তারা আপনাকে ফেলে যাবে না, কোনোদিন ফেলে যায়নি, আমরা যাব না আপনাকে ফেলে। আমরা মৃত্যু পর্যন্ত আমরা অন্য কোনো দলের কথা চিন্তাও করতে পারি না, এটা যেন উনি বুঝে। এবং দিন কিন্তু এই দিন সেই দিন না, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, এই কথা কিন্তু আমরা হাসিনার আমলে অনেকবার বলেছি এবং এখনো বলছি। যে তারেক রহমানের দেশপ্রেম সম্বন্ধে তো অবশ্য কোনো সন্দেহ নেই, আপনি মনে করেন, আমি মনে করি উনি দেশপ্রেমিক, বাট অনেক জিনিস আসলে উনি ঠিক মতো জানেন না। যেমন
আমির খসরু মাহমুদ চৌধুরী উনি যেভাবে এই পুরো অর্থ মন্ত্রণালয় সহ ব্যাংক ট্যাঙ্কে আবার অ্যাসালময় করতে চাচ্ছেন, এটা রিসেন্টলি দেখলাম একটু স্টপ হয়েছে, বাট এটা কিন্তু প্রক্রিয়াটা কিন্তু চলতেছিল। আমার মনে হয় যে তারেক রহমান আসলে এটা স্টপ করে দিয়েছেন। আমি এখনো ঠিক বুঝতে পারতেছি না যে অ্যাসালমকে দেওয়া হবে কিনা। উনি অনেক কিছুই বুঝতে পারছেন, উনি অনেক কিছুই ইয়ে করবেন, এবং ইদানিং অনেক কিছুই উনি হস্তক্ষেপ করছেন এবং করবেন। মহিলা এমপিদের ব্যাপারেও আমরা দেখেছি অনেকগুলা ক্ষেত্রে উনি ব্যবস্থা নিয়েছেন, তবে কিছু কিছু বিদেশের অনেকদিন কাজ টাজ করেছেন, ওনাদেরকে আমরা আশা করেছিলাম তাদেরকে মহিলা এমপি দেওয়া হবে, সম্মান করা হবে। তা ঠিক আছে, দলের প্রশ্ন, আমরা দলের রেজিমেন্টেড কর্মী হিসাবে, রেজিমেন্টেড সৈনিক হিসাবে আমরা দলের সিদ্ধান্ত মাথা পেতে মেনে না, নেই। আমরা সাংবাদিকরা শুনতেও চাই না দলের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমার মনে হয় যে উনি গোপনে একসঙ্গে বসে সালাউদ্দিন এবং আমির খসরু এই দুজনকে আসলে ওনার থামানো উচিত। এটা জনগণেরও কথা, আমরাও বারবার বলছি যে কোন রকমের কোন সন্দেহ, বিএনপি সরকার সন্দেহের মধ্যে রাখবে কেন মানুষকে? বেগম খালেদা যেহেতু আমাদের কোনোদিন সন্দেহের মধ্যে রাখিনি। আমি জানতাম যে এই মহিলা যদি বেঁচে থাকে সে আপোষ করবে না কোনোদিন। ওনাকে যতটুকু জানতাম, এই বিশ্বাস আমার ছিল এবং উনি করেননি। এবং ওনার জনপ্রিয়তার উপর ভিত্তি করে কিন্তু বিএনপি ক্ষমতা এসছে। বিএনপি ক্ষমতা এসছে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার উপর ভিত্তি করে। 91 সালে বিএনপি প্রথম ক্ষমতা এসছে জিয়া রহমানের জনপ্রিয়তার ভিত্তি করে। ওনারা কিন্তু তখন ছিল না। এখন কিন্তু খালেদা জিয়া নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ওনার জনপ্রিয়তা এখনো কিন্তু মানুষ ওনার কথা ভাবে, আবার ওনার কথা এটাও বলে। সত্য যে 5 বছর পর নির্বাচনে আবার খালেদা জিয়ার জনপ্রিয়তা কাজ করবে না, কারণ অনেকদিন মৃত্যুর অনেকদিন হয়ে গেছে, মানুষ বুঝে যাবে। এখন তারেক রহমানকে এইভাবে কাজ করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, মন্ত্রীদেরকে ঠিক মতো কন্ট্রোল করতে হবে, দুর্নীতি যেন কেউ করতে না পারে। যাদের টাকার দরকার অনেক তাদেরকে দিয়েন না মন্ত্রী, না খাওয়া মানুষকে মন্ত্রী দিয়েন না। যাদের, আমাদের চট্টগ্রামে এরশাদুল্লাহ ভাই আমার ঘনিষ্ঠ, ওনাদের মতো লোকদেরকে দেন, যাদের বাপদাদার সম্পত্তিকে শেষ করা যাবে না, তাদের কোনো কিছু ধান্দাবাজি করতে হবে না, কোনোদিনও করবেও না। তো এরকম লোককে আপনার সামনের দিকে আনেন, মন্ত্রী দেন, মিনিস্টার দেন, আছে অনেকে আছে। না খাওয়া ভুখা নাঙ্গা নুরুর মতো লোকরে দিলে এরা দেশ টেস্ট বিক্রি করে খাবে, এদের টাকা দরকার। মানে অবাক কাণ্ড, জুনায়েদ হাবিবের মতো লোককে মনোনয়ন দেওয়া হলো রুমিন ফারহানাকে বাদ দিয়ে।